আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। কেন বলো তো? আমার মাঝে কিসের কমতি আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি কি নেই আমার বলো? চরিত্র বলে কিছু নেই আপনার, শুধুমাত্র টাকা পয়সা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। একজন ভালো মানুষ হতে হলে সুন্দর স্বচ্ছ চরিত্রের অধিকারী হতে হয়, বুঝতে পারলেন? জাস্ট ছিটে ফোটাও আপনার মাঝে নেই। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো কণ্ঠ। বাড়াবাড়ি আমি না, আপনি করছেন স্যার। আর খবরদার আমাকে কণ্ঠ বলে ডাকবেন না। কেন এই নামে আমি ডাকতে পারবো না তোমায়? কি সমস্যা? এই নামে আমার আপনজনেরা আমায় ডাকে, তাই। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি কিছু শুনতে বা বুঝতে চাই না। তুমি আমায় বিয়ে করছো ব্যাস। আমি পারবো না। তাছাড়া আপনার লজ্জা করে না? আপনার পরিবারের কথা তো অন্ততপক্ষে ভাববেন। আপনার ওয়াইফ আছেন, ছেলে মেয়ে আছে, আর আপনি? ছি! মেলিয়াকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। তোমার কোনো অসুবিধা হবে না। আপনার কিভাবে মনে হলো যে আমি অন্য কারো ঘর ভেঙে সেই ঘরে সংসার করব? আমার কি বিবেকবোধ লোপ পেয়েছে? আমাকে এতটা নীচ মন মানসিকতার ভাবেন আপনি? ও, আমি বললেই দোষ? হ্যাঁ, দোষ। আমি আগামীকালই আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে দিব। তুমি রিজাইন নিলে ওই সৈকতের চাকরিও থাকবে না। ওর জন্যই তুমি আমায় বিয়ে করছো, তাই না? মানেটা কি? কি শুরু করেছেন আপনি? মিস্টার সৈকত সাহেব আমার একজন কলিগ আর ভালো বন্ধু। আমার চাকরি ছাড়ার সাথে ওনার চাকরি যাবার কি সম্পর্ক? কারণ তুমি ওকে ভালোবাসো। কারোর সঙ্গে হেসে কথা বললেই বুঝি তাকে ভালোবাসা হয়? আমি অত সব জানি না, তোমাকে আমার চাই ব্যাস। আমার আগের স্বামীর সাথে আমার সংসার করা কেন হয়নি জানেন? সেও আপনার মতো লম্পট দুশ্চরিত্র ছিল। আপনি ভাবলেন কি করে যে ওই একই চরিত্রের অধিকারীকে আমি বিয়ে করব? তাহলে সৈকত চাকরিটা হারাচ্ছে, নিশ্চিত থাকো। আপনি আমার রাগ ওনার উপর মেটাবেন না প্লিজ স্যার। ওনার বাসায় বৃদ্ধা অসুস্থ মা, একটা ছোট বোন আছে। তার পুরো পরিবার ওনার উপার্জনের উপর নির্ভরশীল। আপনি এমনটা করতে পারেন না। বাহ, সৈকতের জন্য দরদ উতলে উঠছে, আর আমার কথা ভাববার সময় হয় না তোমার? দয়া করুন মিস্টার শোভন, আমি আর কিছু শুনতে চাই না। এই চাকরিটা না থাকলে হয়তো আমি এই বিলাসবহুল ভাবে জীবনটা কাটাতে পারবো না, কিন্তু আমি প্রাণ খুলে বাঁচতে পারবো। হয়তো মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু রোজ রোজ এসব নোংরা কথাগুলো আর শুনতে হবে না। ভালো থাকবেন আপনি, আর কালকেই সব ডকুমেন্টস পেয়ে যাবেন। আসছি স্যার। আরে কণ্ঠ শোনো, দাঁড়াও বলছি। শিট, ড্যাম ইট। চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। এই এক কথার ঘটনা রোজ রোজ আর ভালো লাগে না। লাগবে না আমার এই চাকরি, তবুও তো আমার ইজ্জত ওই লম্পটের হাত থেকে রক্ষা পাবে। আমি শায়রে আজাদ কণ্ঠ, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আমার বয়স 27 বছর, এই চাকরির বয়স 11 মাস। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে কোম্পানির এমডি। জয়নিং এর সময় থেকে তার এসব আচরণ মুখ বুজে সহ্য করে আসছি, কিন্তু আজ তিনি সব সীমা অতিক্রম করে ফেলেছেন। আর সম্ভব নয়। ও বলে রাখা ভালো, আমি ডিভোর্সি। 2 বছর আগে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটার ইতি ঘটে। তার সাথে 4 বছর ঘর করেছি, সে অনেক আগের কথা। সে এখন তার নতুন সংসারে খুব ভালোই আছে। তারপর থেকে জীবনের সংগ্রাম করতে করতে আজকের এই অবস্থানে পৌঁছেছি। কিন্তু ওই লোকটার জন্য আমার বহুল কষ্টে অর্জিত অবস্থান খোয়াতে হবে। বুকের ভেতরটা ভীষণ কষ্টে ভারী হয়ে আসছে। পৃথিবীর সব ছেলেরাই কি এমন? প্রতিটি মেয়ের জীবন কি এভাবেই ধ্বংস করা হবে? জানি না এসবের উত্তর, তবে এটা জানি যে কিছু ছেলের ওপর পুরো পুরুষ জাতিকেই আমরা ভুল বুঝতে বাধ্য হই। এই যে ধরুন আমার জীবন, কোনো ছেলেকে আমি আর বিশ্বাস করতে পারি না, শুধুমাত্র একজন ব্যতীত। অনেক কথা বলে ফেলেছি, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। বাড়িতে পৌঁছেছি, কলিং বেল বাজতেই আম্মু দরজা খুলে দিল। কি রে মা, আজ এত তাড়াতাড়ি? শরীর ঠিক আছে তো? আরে আম্মু, এত টেনশন করো না, অসুখ করবে। আজকে অফ ডে না, একটু কাজ ছিল তো, তাই বেরিয়েছিলাম। কাজ শেষ, তাই ফিরে এসেছি। কিন্তু মা, তোর চোখ মুখের একই অবস্থা। আম্মু, বাইরে অনেক গরম তো, তাই টায়ার্ড হয়ে গেছি আর কি। আচ্ছা আম্মু, তুমি খেয়েছো? না রে মা। মানে কি, এখন বাজে বিকেল 3:30, অথচ তুমি খাওনি? তোমার ওষুধ আছে না? এমন করলে কিভাবে চলবে? যাও তুমি টেবিলে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা, তুই তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি। ফ্রেশ হয়ে এসে মা মেয়ে খেয়ে নিলাম। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। একটা বড় ভাই আছে আমার, কিন্তু সে তার পরিবার নিয়ে ব্যস্ত। বৃদ্ধা মাকে দেখার সময় তার হয় না। আর আমার আব্বু, সে তো আমায় নিয়ে চিন্তা করতে করতে স্ট্রোক করে মারা গেছেন আজ 1.5 বছর। আর আমারও আমার মা ছাড়া আর কেউ নেই। খাওয়া শেষ করে আম্মুকে ওষুধ খাইয়ে রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে রয়েছি, কিছু ভালো লাগছে না। কিন্তু আমার যোগ্যতায় আমি হয়তো আরো ভালো কোনো চাকরি পেতে পারি। তবে কিসের মায়ায় আমার ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে? আমি কি সত্যি সত্যি নীল সাহেবের প্রেমে পড়েছি? আমার মতো এমন ডিভোর্সি অপয়া মেয়ের কপালে কখনো এত ভালো মানুষের সান্নিধ্য জুটবে না।
কেন মিছে মায়ার বাঁধনে নিজেকে জড়াতে চাইছি? উনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। আমাকে চাকরির পাশাপাশি নীল সাহেবের মায়াকেও থাকতে হবে। তার জীবনে আমার মতো অপয়ার কোনো স্থান নেই। আর ওই অফিসে থাকা মানেই একটা জানোয়ারকে প্রতিনিয়ত সহ্য করা আর কুনজরে থাকা, কুপ্রস্তাব শোনা, এর চেয়ে মরে যাওয়াই শ্রেয়। আর কালকে নীল সাহেবের স্যারের ব্যাপারে সব জানাতে হবে, কেননা বলা যায় না আমার উপরে জমে থাকা ক্ষোভ থেকে যদি নীলের কোনো ক্ষতি করে দেয়। তাই নীলকে সতর্ক করাটা আমার কর্তব্যের মাঝেই পড়ে। অনেক কষ্টে নিজের মনকে শান্ত করলাম। কালকেই রিজাইন লেটার জমা দিয়ে চাকরিতে ইস্তফা দেব। চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি। এসব ভাবতে ভাবতেই চোখ লেগে এলো আর আমি ঘুমের দেশে তলিয়ে গেলাম। ঘুম ভাঙার পর রেজিগনেশন লেটারটা রেডি করে নিলাম আর কিছুক্ষণের মাঝেই অতীতের পাতায় ডুব দিলাম। হারিয়ে গেলাম সে সকল স্মৃতিতে। ফ্ল্যাশব্যাক 15 মাস আগে। আম্মু দেখো, এইবারে চাকরিটা আমার হয়ে যাবে। ম্যানেজার তো সেরকমই বলল। আমি জানি বাবা, দেরিতে হলেও চাকরি তোর হবেই। বলেছিলাম না, হতাশ হতে নেই। আল্লাহ তার বান্দার দোয়া ফেলে দেন না, ঠিক সময় মতো কবুল করে নেন। তাই মনোবল হারানো যাবে না। আল্লাহ তার সকল বান্দার ধৈর্যের পরীক্ষা নেন। জি আম্মু, আমি নীলাকে গিয়ে বলি, ও খুবই খুশি হবে। না, তুই ওকে আগেই জানাস না, কনফার্ম হওয়ার পর বলিস। আচ্ছা, তোমার ওষুধ খাওয়া হয়েছে না? গিয়ে একটু রেস্ট নাও, আমি টিউশনিটা করিয়ে আসি। কয়টায় আসবি? রাত 8টার মাঝে চলে আসবো। আচ্ছা। আমি সৈকত ইভান নীল। আমার বয়স 31 পেরোলো। পরিবারের বড় ছেলে, এখনো বিয়ে থা করিনি। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি আমার শ্রদ্ধেয় মা। আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স মাত্র 7 বছর। আমার ছোট বোন সাগরিকা ইভান, নীলার বয়স তখন মাত্র 1.5 বছর। আমার মা আমাদের অনেক কষ্টে লেখাপড়া করিয়েছেন। সেই সময়টাতে কেউ আমাদের পাশে ছিল না। তিনি নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে হাড় ভাঙা খাটুনি খেটে আমাদের এত বড় করেছেন। বাবার গড়িয়ে দেয়া সব স্বর্ণের গহনা বিক্রি করে আমাদের লেখাপড়া করিয়েছেন। এসব ভাবলেই বুকের ভেতরটা তীব্র কষ্টে হাহাকার করে। অনেক বছর ধরে চাকরি খুঁজছি, কিন্তু হয়নি কখনো। এবারেরটাই হয়তো আমার শেষ ইন্টারভিউ। তবে মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। এখন কিছু টিউশন করিয়ে সংসার চালাচ্ছি। মাস শেষে হিমশিম খেতে হয়। ছোট বোনটা সব চাওয়া পূরণ করতে পারি না। মায়ের চিকিৎসা ঠিক মতো করতে পারি না। কিন্তু নীলা বা আম্মু কখন এসব নিয়ে কিছু বলে না, কিন্তু নিজের কাছেই কষ্ট লাগে। এই দুঃখ কি সহজ হয়? মাঝে মধ্যে নিজেকে সবচেয়ে হতভাগা মনে হয়। এসব ভাবতে ভাবতে স্টুডেন্টের বাড়ি পৌঁছে গেলাম। সবগুলো টিউশন শেষ করে মাত্রই বেরোলাম। এখন 7:30 বাজে। আজ 3 স্টুডেন্টের বাসাতেই বেতন দিয়েছে। আম্মুর ওষুধ কিনতে হবে, আবার বাসার বাজারও করতে হবে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। যেই কোম্পানিতে জবে ট্রাই করেছিলাম সেখানকার ম্যানেজারের ফোন। রিসিভ করলাম। হ্যালো, জি, সৈকত ইভান নীল বলছি। কি সত্যি বলছেন? আচ্ছা, কবে থেকে জয়েনিং? কাল থেকেই। ওকে, আমি সব ডকুমেন্টস নিয়ে আসবো। অবশেষে চাকরিটা আমার হয়েছে। কি যে খুশি লাগছে। বাসার জন্য মিষ্টি নিয়ে যাই। সব কাজ শেষে বাড়িতে পৌঁছেছি। কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে বলল, আয় বাবা, ভেতর আয়। আম্মু নীলাকে ডাকো। এ কি বাবা, এত বাজার করেছিস কেন? আর মিষ্টি? নীলা নিশ্চয় আবার তোর কাছে বায়না করেছে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। ছেলেটা আমার এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায়, আর ওর শুধু আবদার, এটা চাই ওটা চাই, খালি চাই আর চাই। আহা আম্মু, কাঁদছো কেন? আর আমি কি একটাবারও বলছি নীলা আমার কাছে বায়না করেছে? আমার চাকরিটা হয়ে গেছে আম্মু, তাই বাজার করেছি বেশি করে আর মিষ্টি এনেছি। বাবা, সত্যি তো চাকরি হয়েছে? হ্যাঁ, এবার চোখ মুছো। নীলা কই তুই? এই তো আমি। ভাইয়া বলো, ডাকছো কেন? আগে মিষ্টি মুখ কর, আমার জব হয়ে গেছে রে বোন। ওয়াও ভাইয়া, এত বড় একটা নিউজ, আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি ভাইয়া। এবার থেকে তোর যা লাগবে সব বলবি আমায়। হুম। আম্মু তুমিও খাও, হা করো। আরে থাম, এই তো নিয়েছি। এরপর থেকে আমাদের ভালো দিন আসতে লাগলো। সারাদিন অফিস, আর দিন শেষে আমার পরিবারের সাথে কাটানোর সময় আমার মাসিক বেতন 70,000 নির্ধারিত হয়। বেশ স্বাচ্ছন্দ্যেই আমার চাকরি জীবন চলছিল। 4 মাস পর একটা মেয়ে চাকরিতে জয়েন করে। মেয়েটা বেশ আলাদা, খুব চুপচাপ, যাকে বলে ইন্ট্রোভার্ট, কিন্তু তার নামটা যথেষ্ট সুন্দর, সায়রী আজাদ কণ্ঠ। কিছুদিনের মাঝে ওর সাথে আমার বেশ সখ্যতা গড়ে ওঠে। আমরা কলিগের পাশাপাশি খুব ভালো ফ্রেন্ড। ওর জীবনের ঘটনাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম। মেয়েটা এইটুকু বয়সে কতটা কষ্ট সহ্য করেছে। অফিসে একমাত্র আমার সাথেই ও অনেক কথা বলতো, তবে অনেক কথাই নিজের মাঝে লুকিয়ে যেত। অফিসে আসার পর সব ঠিকই থাকতো, কিন্তু যখনই ও এমডি স্যারের রুমে যেত তখনই চুপ হয়ে যেত। জিজ্ঞেস করেছে অনেক, কিন্তু ও কথা এড়িয়ে গেছে। আমার দেখা মতে স্যার লোকটা বেশি সুবিধার না। ওনাকে ঘিরে অনেক মেয়েঘটিত ঘটনা ঘটেছে। আমার মনে হয় উনি কণ্ঠের সাথেও এমন কোনো আচরণ করেন, কিন্তু ও যদি চুপ থাকে আমি তো স্যারের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। যতই দিন যাচ্ছে ওর প্রতি একটা আলাদা টান, মায়া অনুভব করছি। আমার ওকে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট
আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোভাবেই ওকে জানানো বা বলা হয়ে ওঠেনি। এভাবেই কেটে যাচ্ছিল দিন, আর আমার মনে ওর জন্য অনেক সুপ্ত অনুভূতি জন্ম নিচ্ছে। মেয়েটা রোজ তার নতুন নতুন গুণে আমাকে মুগ্ধ করছে। খুব পরিশ্রমী আর কর্মঠ একটি মেয়ের জলজান্ত উদাহরণ হলো কণ্ঠ। এক কথায় সুপার উইমেন, তবে কণ্ঠ বেশ রহস্যময়ী। ওর সব কথায় কাজে একটা কিন্তু রয়ে যায়। ওকে বুঝতে হলে প্রচুর গবেষণা করতে হবে বলে আমার মনে হয়। মেয়েটা কারোর সাথে বেশি মেশে না বা কথা বলে না, আর ছেলেদের পারতপক্ষে এড়িয়ে চলে। যদিও জানি ওর জীবনের ঘটনা, তবু বিষয়টি খুবই অদ্ভুত লাগে। ও কি তবে খুব বেশি ঘৃণা করে ছেলেজাতকে? আমি মাঝে মাঝে ভাবি ওর হাজবেন্ড ওর সাথে কেন এমন করলো। আজকের পৃথিবীতে ওর মতো ভদ্র সুশ্রী মেয়েকে নিজের জীবনে পাওয়াটা কত কঠিন, তাও আবার জীবন সঙ্গিনী হিসেবে। আমার খুব আফসোস হয়। আবার একটা কথা খুব জানতে ইচ্ছে হয়, আচ্ছা মানুষ কি কষ্ট দেওয়ার জন্য নিজের আপনজনকে বেছে নেয়, অথবা কেউ কি জেনে শুনে তাকে প্রচন্ডভাবে ভালোবাসা মানুষটার বিশ্বাস ভরসা দুলিশাত করে দিতে পারে? আম্মুর ডাকে আমার ধ্যান ভাঙলো। আমি চকিত হয়ে সেই দিকে তাকালাম যেখানটায় আমার আম্মু রয়েছে। কি হয়েছে আম্মু, শরীর খারাপ লাগছে? আমায় ডাকলে যে? না বাবা, আমি ঠিক আছি। তোর সাথে কিছু কথা ছিল। তুমি বলো, কথা বলার জন্য অনুমতি চাইছো কেন? আসলে বড় হয়েছিস তো তাই। আমি তোমার কাছে এখনো সেই ছোট্ট নীল। তা বললে কি চলবে বাবা? আচ্ছা কি বলবে তুমি? আব্বু, এবার তুই বিয়েটা করে ফেল। বয়স তো পেরিয়ে যাচ্ছে। আবার দেখাশোনা করেই তো জীবন পার করে দিলি। এবার অন্তত পাখি নিজের কথাটা ভাব। করবো তো, সময় হলে ঠিক করব। এই কথা তো বিগত 4 বছর যাবৎ শুনিয়ে আসছিস। নীলার বিয়েটা দিয়ে তারপর আমিও বিয়ে করব। যা ভালো বুঝিস। আর কথা বাড়াইনি, আর আম্মু বাড়াইনি। ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং এক সময় ঘুমিয়ে পড়লাম। অফিসে জয়েন করেছি 2 মাস মতন হয়েছে। এই অফিসের কারোর সাথেই আমার তেমন পরিচয় নেই, আবার কথাও তেমন একটা হয় না। তবে একটা মানুষের সাথে কথা না বলে থাকতে পারি না। সেই মানুষটা হলো নীল সাহেব। ওনার কথাবার্তা, পার্সোনালিটি সবটাই আমায় মুগ্ধ করেছে। অফিসে একমাত্র ওনার সাথেই আমি অনেক কথা বলি। অফিসে ওনার প্রচুর সুনাম রয়েছে। সবটাই ঠিক ছিল, শুধুমাত্র একটি বিষয় ছাড়া, আর সেটা হলো অফিসের এমডি। ওনার কথা, চাল চলন সবটা যেন নোংরা কিছু ইঙ্গিত করে। আমি যথেষ্ট শালীনতা বজায় রেখে চললেও উনি পারেন না আমাকে চোখ দিয়ে সম্পূর্ণ গিলে খান। এত বাজে চাহনি ওনার। নীল সাহেব হয়তো বিষয়টা আন্দাজ করতে পারেন। সে সব সময় আমাকে অফিসে আপসেট হয়ে থাকার কারণ জিজ্ঞেস করেন, কিন্তু আমি বিষয়টা এড়িয়ে যাই, কারণ আমি চাই না আমার জন্য নীল সাহেব কোনো ঝামেলায় জড়িয়ে পড়ুক। উনি মানুষটা খুব ভালো, নিজের পরিবার ছাড়া কিছু বোঝেন না। খুব ভালোবাসেন নিজের মা আর ছোট বোনকে। তার আলোচনার মূল বিষয় তার পরিবার। এই জন্য অনেকেই বিরক্ত বোধ করলেও আমার খুব ভালো লাগে। এই দেখো, এত সব ভাবতে ভাবতেই অফিসে পৌঁছে গেছি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসে ঢুকতে নেব, ঠিক তখন কণ্ঠ, কারো পিছু ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। পিছনে ঘুরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার প্রাক্তন স্বামী ডেকেছিল আমায়। আমার ভালো থাকা হয়তো তার সহ্য হচ্ছে না। তার সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। সে হয়তো আবার আমায় অপমান করতে আমার অফিস অব্দি চলে এসেছে। আমি হাঁটতে শুরু করলাম, আর পিছু ফিরে তাকাইনি। অনেকবার ডেকেছে, আমি দাঁড়াইনি। অতি দ্রুত হাঁটার কারণে কেবিনে ঢোকার সময় কারোর সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি নীল সাহেব আমায় আগলে ধরেছেন, নয়তো আমি পড়ে গিয়ে বড়সড় রকমের একটা আঘাত পেতাম। নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। কণ্ঠ, আপনি ঠিক আছেন? জি। কি হয়েছে আপনার, এমন অন্যমনস্ক দেখাচ্ছে? আসলে কাজের একটু প্রেসার যাচ্ছে তো, তাই হয়তো টায়ার্ড দেখাচ্ছে। ও আচ্ছা। আমি আমার ডেস্কে যাচ্ছি নীল সাহেব। হ্যাঁ নিশ্চয়ই। তারপর আমি আমার ডেস্কে চলে এলাম। নীল সাহেব আমার সামান্য অন্যমনস্কতাও খুব সহজেই ধরে ফেলেন। মানুষটাকে যত দেখছি তত মুগ্ধতা ছেয়ে যাচ্ছি। কাজে মনোনিবেশের চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারছি না। আজকে কেন রাহাত এসেছিল? আমার জীবনে আবার কি অঘটন ঘটাতে চায় ও? আমার ছেড়ে তো ওর নতুন বউকে নিয়ে সুখেই আছে। আজ এত বছর পর আমাকে দেখা দেওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে? কিছুক্ষণ পর। জি আপনি যান, আমি আসছি। স্যার আসবো? আসুন মিস কণ্ঠ। কোনো দরকার ছিল স্যার? কেন, তোমায় কি সবসময় দরকারের জন্য ডাকতে হবে? এমনি কি তোমায় আমি ডাকতে পারি না? আসলে স্যার ঠিক তা নয়, আপনি ডেকেছেন তো তাই কারণ জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না প্লিজ। করবো না, তবে একটা শর্তে। কি? আজকে আমার সাথে বাইরে লাঞ্চ করতে হবে। মাফ করবেন, আমি বাইরের খাবার খাই না। আমি আসছি স্যার। আরে মিস কণ্ঠ, আমার কথাটা তো শুনে যান। কোনো কথা না বলে আমি স্যারের কেবিন থেকে বেরিয়ে এলাম। ওনাকে ভালো করে চিনেছি এই 2 মাসে। আজ কফি, কাল লাঞ্চ, পরশু ডিনার, আর যতক্ষণ ওনার সামনে ছিলাম মাথা থেকে পা অব্দি না হয় হাজারো বার স্ক্যান করেছে। অসভ্য লোক কোথাকার। তারপর আমার ডেস্কে বসে আবার কাজ শুরু করলাম। লাঞ্চের সময়। ব্যস্ত নাকি?
আরে নীল, না কিছু বলবেন? সবাই লাঞ্চ ব্রেকে আর আপনি এখনো কাজ করছেন, খেয়ে নেবেন, চলুন। আমি বাসা থেকে এসেছি, আপনি বরং আজ আমার সাথে লাঞ্চ শেয়ার করুন। আমিও এনেছি। আচ্ছা একটু অপেক্ষা করুন কণ্ঠ, আমি আসছি। কিছু সময় পর এই তো চলে এসেছি। আমি আজ এই 4 রকমের ভর্তা আর আচারের সাথে খুদের ভাত এনেছি। আরে এইসব তো আমার পছন্দের খাবার, আপনি বরং আপনার বক্স আমায় দিয়ে দিন, আমার বক্সটা আপনি নিন। আরে বিরিয়ানি যে আমার অনেক পছন্দের, আপনার হাতের রান্না? জি। আচ্ছা খাওয়া শুরু করুন। হ্যাঁ অবশ্যই, আপনিও করুন। অনেক মজা হয়েছে, বেশ কিছুদিন পর এত মজার খাবার খাওয়ার সুযোগ হলো, আপনাকে ধন্যবাদ নীল। আচ্ছা এই রান্নাগুলো কে করেছেন? আজকে রান্নাগুলো তো খুব সহজ ছিল, তাই আমিই করেছি। আম্মু তো অসুস্থ আর নীলার পরীক্ষা চলছে। আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ, অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। আজকে নীলের সাথে অনেক কথা বলেছি, উনি অবশ্য আমাকে সকালের কথা আবার জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আমি বরাবরের মতো এড়িয়ে গিয়েছি। আগামী সপ্তাহে অফিস থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে, কারণ বেশ অনেকদিন যাবৎ কাজের প্রচুর চাপ ছিল, সকলেই ক্লান্ত, তাই সকলে চাঙ্গা করতে এই উদ্যোগ। আমি অবশ্য যেতে চাইছিলাম না, কিন্তু নীলের অনুরোধ ফেলতে পারিনি। মানুষটা খুব ভালো, যতটা দেখছি ততটাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আমি যেন তার খুব আপন কেউ, আমায় নিয়ে তার চিন্তার যেন অন্ত নেই। এখন বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, গ্রীষ্মের তীব্র উত্তাপে এই কয়টা দিন প্রকৃতি পুড়েছে। আজকের বৃষ্টি যেন শান্তির বর্ষণ হয়ে নেমেছে, যা প্রকৃতির পাশাপাশি প্রতিটি হৃদয় শীতল করে দিচ্ছে। অনেক রাত হয়ে পড়েছে, রাতের খাবার আম্মুকে সাথে নিয়ে খেয়ে নেই, আবার সকালে অফিস আছে। খেতে ইচ্ছে করছে না, তবুও খেতে হবে, নতুবা আমার শ্রদ্ধেয় জননী খাবেন না। আর রাতে তার অনেকগুলো ওষুধ আছে, অজ্ঞতা খেতে যেতেই হবে। আম্মু এসো তাড়াতাড়ি, খেয়ে নেবে তো নাকি? তুই খেয়েছিস? না, তোমার সাথে খাবো। আর কথা না বলে বসো দেখি। খাবার খাওয়া শেষে বারান্দায় এসে বসলাম, দেখলাম আমার ফোন বাজছে। নীল ফোন করেছে, রিসিভ করলাম। কোনো দরকার নীল? কোনো দরকার ছাড়া বুঝে আপনাকে কল করতে পারি না কণ্ঠ। ঠিক তা নয়, অনেক রাত হয়েছে তো, তাই ভেবেছিলাম হয়তো কোনো দরকার। খেয়েছেন? জি, আপনি? আসলে ঘুম আসছিল না, তাই আপনাকে কল করলাম। সমস্যা নেই, এইভাবেই অনেকটা সময় নীলের সাথে কথা বলে কাটিয়ে দিলাম। কথায় কথায় রাত 1টা পার হয়ে গিয়েছিল, তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। তবে অনেকদিন পর এভাবে কারোর সাথে মন খুলে কথা বলে নিজেকে বেশ হালকা লাগছে। আজকে অফিসের ট্যুর, আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। যদিও ট্যুরের পেছনে একটা মহৎ উদ্দেশ্য লুকায়িত রয়েছে, আর তা হলো আমাদের অফিসের একটা শাখা কিছুদিন আগেই ওখানে খোলা হয়েছে, ফলে আমাদের অনেক ক্লায়েন্ট ওখানে রয়েছে। তাই আমরা একটা ডিল করতে যাচ্ছি শ্রীমঙ্গল। যদিও সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, তাই ডিলের প্রয়োজনে যাওয়া হলেও সবার মাঝে ট্যুরের আমেজ রয়েছে। আমাদের 24 জনকে নিয়ে যাওয়া হচ্ছে, দুটো দলের সদস্যদের ভাগ করে নেওয়া হয়েছে। অনেকে পারিবারিক বিভিন্ন কারণে আমাদের সাথে যোগদান করতে পারেনি, তাই আমাদের সঙ্গী হিসেবে 24 জন অবশিষ্ট রয়েছে। আমি এমডি স্যার ও কণ্ঠ একই দলে রয়েছি। আমি কণ্ঠকে আর আপনি বলে কথা বলি না, তুমি বলেই কথা বলি, তবে ও এখন আপনি বলে। এটাই নাকি ওর স্বাচ্ছন্দ্য, তাই আমিও কিছু বলিনি, কারণ কারো কমফোর্ট জোন থেকে তাকে বের করাটা তার জন্য অস্বস্তিকর। এখন সকাল 8টা বাজে, 8:45 অফিসের সামনে সকলে একত্রিত হব। তারপর আমরা মাইক্রোবাসে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করব। আমি বাসা থেকে বেরিয়ে কণ্ঠকে কল করলাম। হ্যালো কণ্ঠ, তুমি বেরিয়েছো? না নীল, আপনি? আমি তোমার বাসার সামনে আসছি। আমার 5 মিনিট লাগবে, আমি বেরোচ্ছি। আচ্ছা এসো তুমি। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি কণ্ঠের বাসার সামনে পৌঁছালাম। অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ পরিচিত আওয়াজ শুনতে পেয়ে আওয়াজের উৎসের দিকে তাকিয়ে দেখলাম কণ্ঠ এসেছে। ও একটা তাঁতের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং হিজাব, আর মুখে কোনো প্রসাধনীর চিহ্ন নেই। বেশ লাগছে ওকে। শাড়িটা গাঢ় নীল রঙের, যা ওকে খুব মানিয়েছে। মেয়েটার গায়ের রং চাপা, যার ফলে সব রঙের সাথেই ওকে মানানসই লাগে। আমি কতক্ষণ যে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম জানা নেই। মনে হচ্ছে আমার সামনে কোনো হুড় দাঁড়িয়ে আছে। কখনো কোনো মেয়েকে দেখে আমার এমনটা অনুভব হয়নি। ওই প্রথম ব্যক্তি যাকে দেখে আমার সবটা থমকে গেছে। হঠাৎ শরীরে কোনো হাতের অস্তিত্ব পেলাম। ভালো করে তাকিয়ে দেখলাম কণ্ঠ আমায় ডাকছে। নীল, আপনার কি হয়েছে? কখন থেকে ডাকছি, আপনি কোনো সাড়াই দিচ্ছেন না। কোথায় হারিয়েছিলেন? আরে কিছু হয়নি, খেয়াল করিনি তোমার কথা। তা কোন খেয়ালে ডুবেছিলেন শুনি? তোমার খেয়ালে কণ্ঠ। কথাটা ফিসফিসিয়ে বললাম। কিছু বললেন? না কণ্ঠ, চলো তাড়াতাড়ি, গাড়ি মিস হয়ে যাবে। চলেন। কিছুক্ষণ পূর্বেই আমাদের মাইক্রোবাস ছেড়ে দিয়েছে। মোট 3টে মাইক্রো লেগেছে। আমি কণ্ঠ একই মাইক্রোতে। এমডি আমাদের পরের গাড়িতে রয়েছেন, তবে তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন, কারণ কণ্ঠকে তিনি তার গাড়িতে উঠতে বলেছিলেন, কিন্তু ও কিছু ওসিলা দিয়ে এই গাড়িতে রয়ে গেল। ব্যাপারটা স্যার কিছুতেই হজম করতে পারেনি, যা বুঝলাম। সে যাই হোক, ভালোই হয়েছে। গাড়ির ড্রাইভারের পাশের সিটে আমি বসেছি,
আর কণ্ঠ, শিলা এবং মেহেক আমার পিছনের সিটে। তারপরে সিটগুলোতে কারা উঠেছে খেয়াল করিনি। আরে নীল ভাই, এত চুপচাপ কেন? আমি হেসে বললাম, এমনি। কি বলবো বলো? শুনেছি আপনি অনেক ভালো গান গাইতে পারেন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, একটা গান তো হতেই পারে। কি বলো শিলাকণ্ঠ? না, গান অনেক আগে ছেড়ে দিয়েছি। গলা আর আগের মতো নেই। গিয়ে শোনান নীল সাহেব, দেখি আপনার গলা কতটা খারাপ হয়েছে। তবে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। বেশ আগ্রহ দীপ্ত হয়ে কথাটা বলল কণ্ঠ। বলে ফেলুন নীল সাহেব, শুনি আপনার শর্ত। বেশ হেসেই কথাটা বললাম, আমি গান গাইবো, তবে আমার সাথে একজন ফিমেল আর্টিস্ট লাগবে। বিরক্তি নিয়েই বলল, আমি গান টান গাইতে পারি না বাবা। আমি শিলাকে প্রশ্নটা করলাম, শিলা তুমি গাইবে আমার সাথে? আর মনে মনে প্রার্থনা করছিলাম যাতে ওর উত্তরটি না হয়, কেননা আমার ইচ্ছা কণ্ঠের সাথে আমি গান গাইবো। আর আমি জানিও খুব ভালো গান গাইতে জানে। না ভাইয়া, আমি তোমার সাথে গাইবো না। থাক, তোমাদের গাইতে হবে না। নীল, আমিই গাইবো আপনার সাথে। আচ্ছা, আমি রিমঝিম বৃষ্টি ঝরে যায় গানটা গাইতে চাইছি। আজকের আবহাওয়ার সাথে বেশ জমবে এই গানটা। ঠিক আছে নীল, আপনি শুরু করুন। সবাই চুপ করে বসুন। আমি গাইতে শুরু করলাম। করতালিতে মুখরিত হয়ে উঠলো গাড়ির ভেতরটা। সবার কাছে খুব ভালো লেগেছে আমাদের গান। কণ্ঠের গলা মারাত্মক রকমের সুন্দর। যতক্ষণ ওর গান শুনছিলাম যেন কোনো ঘোরে হারিয়ে গিয়েছিলাম। মেয়েটা প্রচুর আবেগ দিয়ে গান গায়। পুরো রাস্তা জুড়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আমাদের গাওয়া গান। প্রশংসা শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে যাবে বলে মনে হচ্ছিল, কিন্তু কণ্ঠ গান গাওয়ার পর থেকেই চুপ। পুরো যাত্রাপথে তেমন কথা বলেনি। কি হলো মেয়েটার? কষ্ট পেয়েছে কি? বেশ কয়েক ঘন্টা যাত্রা শেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। বৃষ্টির কারণে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটলো। এই লম্বা জার্নি শেষে একদম ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের 24 জন সদস্যের মাঝে 3 দম্পতি রয়েছে যারা আমাদের সাথে কটেজে উঠবেন না। তারা তাদের মতো করে কোনো হোটেলে উঠবেন। এমডি স্যারের এক কাজিনের বাসা রয়েছে শ্রীমঙ্গলে, তাই তিনি সেখানেই উঠবেন। বাকি রইলাম আমরা 17 জন, যার মাঝে 7 জন মেয়ে আমরা আর বাকি 10 জন ছেলে। আমরা 4টা কটেজে উঠবো। বড় কটেজ দুটোতে 5 জন করে ছেলে সদস্যরা এবং আমরা 7 জন থাকবো ছোট কটেজ দুটোতে। আমি, মেহেক ও শিলা একসঙ্গে থাকবো। ওদের সাথে বেশ ফ্রি হয়ে গিয়েছি আমি। ওরা খুব মিশুক। নীল, সাগ্রত ভাই, রাহাত ভাই, সৃজন ভাই ও শিথিল ভাই একসঙ্গে থাকবেন। এখন সময় বেলা 2টা। খুব ক্ষুধা লেগেছে আমার, আবার খুব ঘুমও পাচ্ছে। কি যে এক অস্বস্তিকর অবস্থা। ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া শেষে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ স্বপ্নে, নীল, আমি আপনাকে খুব ভালোবাসি। কথা বলবেন না? কি হলো নীল? এভাবে হাসছেন কেন? ওইদিকে কেন যাচ্ছেন? চারদিকে এমন ধোঁয়াময় হয়ে যাচ্ছে কেন? আপনার শরীরে কি হয়েছে? চামড়া এমন দেখাচ্ছে কেন? নীল, কোথায় আপনি? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি না। নীল। হঠাৎ ধরফড়িয়ে উঠে বসলাম। চারপাশে চোখ বুলিয়ে সময়টা বোঝার চেষ্টা করছি। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যে 7টার কিছু বেশি। রুমে এসি চলছে, তবু আমি দরদর করে ঘামছি। মনে হচ্ছে যেন শরীরে অনবরত পানি ঢালা হচ্ছে। খুব অস্থির লাগছে। এটা আমি কি দেখলাম? কেন দেখলাম? আবার কি কোনো ঝড় আসতে চলেছে আমার জীবনে? আচ্ছা, রুমে আমি একা কেন? মেহেক, শিলা কোথায়? 4 ঘন্টা হয়ে গেছে। কতক্ষণ ঘুমিয়েছি আমি, কিন্তু হঠাৎ এমন একটা দুঃস্বপ্ন কেন দেখলাম আমি? কি বিভৎস সে স্বপ্ন! এটা কি আবার কোনো ভয়ঙ্কর বিপদের সংকেত? নিজের মনকে ধাতস্থ করলাম, এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন। এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। নীল সাহেবকে কি ভয়ঙ্কর দেখাচ্ছিল, যেন তার চামড়া ঝলসে গিয়েছে আর আমার দম আটকে আসছিল, যেন এক্ষুনি রুহ বেরিয়ে যাবে। আমি ফোনটা হাতে নিলাম আর মেহেককে কল করলাম, কিন্তু আশ্চর্য, 5 বার কল করলাম, রিং হলো, ধরলো না। ভাবলাম হয়তো সাইলেন্ট করা, তাই শিলাকে কল করলাম। ফলাফল শূন্য। তাকেও ফোনে পেলাম না, তাই ফোন রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুম লক করে কটেজ থেকে বেরোলাম। রিসেপশনে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন আমার অফিস কলিগরা কোথায়? ম্যাম, তারা বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছেন। সবাই গিয়েছে? হ্যাঁ। কোথায় গিয়েছেন বলতে পারবেন? না। আমি আবার কটেজে ফিরে যেতে উদ্যত হব, ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। নীল কলটা করেছেন। দেরি না করে কল রিসিভ করলাম। কণ্ঠ, তুমি রিসিপশনে বসো, মেহেক তোমায় নিতে আসছে। বেশ অবাক হয়েই প্রশ্নটা করলাম আমি, কিন্তু আপনি জানলেন কি করে? তুমি বসে থাকো আর মেহেক যা বলে তাই করো। রাখছি আমি।
নীল, হ্যালো হ্যালো, ধর কেটে দিল কলটা। ভারী অদ্ভুত মানুষ তো, কোথায় যাব, কেন যাব, আর তারা সবাই কোথায়? চিন্তায় চিন্তায় কপালের রক দপ দপ করছে। কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর মেহেক এলো। ও বলল, কি গো মহারানী, আপনার ঘুম ভাঙলো অবশেষে? হ্যাঁ তা ভেঙেছে, তবে তোমরা আমায় ডাকো নাই কেন? কি বলছো তুমি? ডাকি নাই মানে? তুমি তো সাড়াই দাওনি, তাই তোমাকে রেখেই আমরা একটু আশপাশ ঘুরেছি। খানিকটা অভিমান নিয়ে কথাটা বললাম। কাজটা মোটেও ভালো করনি। আচ্ছা হয়েছে, মানব বিমানের পালা এখন তোলা থাক, তাড়াতাড়ি চলো আমার সাথে। হ্যাঁ, এই কোথায় যাচ্ছ? কেন তুমি না তোমার সাথে আমায় যেতে বললে? এইভাবে তো যাওয়া যাবে না। কেন, আমার ড্রেসটা কি দেখতে ভালো না? এটা চেঞ্জ করে আসবো? না, ড্রেস ঠিক আছে, কিন্তু তুমি চোখ খোলা রেখে যেতে পারবে না। তো আমি চোখ বন্ধ করে হাঁটবো নাকি? আরে বোকা, আমি তোমার চোখ বেঁধে তোমাকে ধরে ধরে নিয়ে যাব। আমি বিরক্তিতে ভ্রুজগল কুচকে বললাম, কেন আমি পারবো না? মেহেক খানিকটা গম্ভীর হয়ে বলল, নীল ভাই তোমাকে কল করেছিল? হ্যাঁ। কিছু বলে নাই? বলেছে অনেক কিছু। আমার কথা শুনতে বলে নাই? বলেছে কিন্তু। কোনো কিন্তু না, চুপচাপ আমার কথা শোনো। আচ্ছা। মুখ বাঁকাচ্ছ কেন? তোমায় মারতে নিয়ে যাচ্ছি না, হয়ে গেছে, চলো। শক্ত করে ধরবে কিন্তু, হোঁচট খেলে তোমার খবর আছে। বেশ, তবে তাই হবে। মেহেকের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। মনে হচ্ছে সবে হাঁটতে শিখেছি। কেমন একটা অদ্ভুত অনুভূতি। আবার একটা বিষয়ে ভেবে খুব কষ্ট হচ্ছে। সামান্য এইটুকু পথ চোখ বন্ধ করে হাঁটতে কতটা কষ্ট হচ্ছে, অথচ যারা অন্ধ জন্মগতভাবেই, তাদের কষ্টের কথা মনে হলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আল্লাহ যেন কাউকে এই কষ্টের জীবন না দেন, এই দোয়া মনে মনে করছি। হঠাৎ পথ চলা বন্ধ হলো, অর্থাৎ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। চোখের বাঁধন খোলার জন্য চোখে হাত দিতে যাব, তার পূর্বেই কেউ আমার হাত খপ করে ধরে ফেললো। হাতটা মেহেক নয় তা বেশ বুঝতে পারছি। শক্ত বলিষ্ঠ কোনো পুরুষালী হাতের ছোঁয়া পেতেই শরীর বেয়ে এক শিশিরানি অনুভূতি যেন ছুটে গেল। আমি কম্পিত গলায় কিছু বলতে যাব, তার পূর্বেই সেই হাতের মালিক আকুতির স্বরে বলে উঠল, আর কিছুক্ষণ অপেক্ষা করো কণ্ঠ। অবাক হয়ে প্রশ্ন করলাম, নীল আপনি? হ্যাঁ, এসো আমার সাথে। মেহেক কোথায়? সামনে আছে। আচ্ছা, নীল কি করতে চাইছে? উত্তরের অপেক্ষায় উত্তেজনা বেড়ে চলেছে। খানিকটা হাঁটার পর আমরা থামলাম। আমি এবার উচ্চ স্বরে বলে ফেললাম, আর কতক্ষণ এভাবে? আমি বোধহয় অন্ধ হয়ে যাব। কোনো সারা শব্দ পেলাম না। হঠাৎ কেউ আমার চোখে বাঁধা কাপড় সরিয়ে নিল। অনেকটা সময় অন্ধকারময় ছিলাম বলে আলোর সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলো। এরপর সামনে যা দেখলাম তা রাগে ক্ষোভে ক্রোধে আমার শিরায় উপশিরায় যেন অগ্নিস্ফুলিঙ্গা ঝলকানে বয়ে গেল। জীবনের সবচেয়ে ঘৃণিত জঘন্য কিছু প্রত্যক্ষ করলাম। কপালের রগে টান অনুভব হচ্ছে, বুকের ভেতরে অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে, শ্বাস নিতেও হিমশিম খাচ্ছি। বুকটা হাপড়ের মতো ওঠানামা করছে, যেন শ্বাসকষ্টের রোগী আমি। কি অদ্ভুত না? আমরা কণ্ঠকে চমকে দিতে ওর জন্মদিন উদযাপনের সামান্য আয়োজন করেছি। সবটাই হয়েছে আমার বুদ্ধিতে, তবে এমডি স্যারকে জানানো হয়নি, যেহেতু কণ্ঠ বরাবরই তাকে অপছন্দ করে। কিন্তু এখন মনে হচ্ছে কাজটা করা ঠিক হয়নি। কণ্ঠের চোখের কাপড় খুলে দেওয়ার পর ভেবেছিলাম ও খুব খুশি হবে, কিন্তু এখন ওর চোখ মুখের ভাব দেখে যা বুঝতে পারছি তা হলো ও মোটেও খুশি হয়নি। কিন্তু কেন? ওর হাত পা অসম্ভব রকম কাঁপছে, চোখের বর্ণ টকটকে লাল হয়ে গিয়েছে। মনে হচ্ছে চোখ দিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। আমি ওর কাছে এগিয়ে গেলাম এবং ডাকলাম, কণ্ঠ। ওর কম্পিত গলায় প্রশ্নটা করলো, এসব কে করেছে নীল? আমরা সবাই মিলে করেছি। কেন, পছন্দ হয়নি? কেন করলেন? কে বলেছিল এসব করতে? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কি এমন হলো যে মেয়েটা এইভাবে রিয়াক্ট করলো? সম্বিত ফিরে পেতে আমি বললাম, কেন, কি হয়েছে, বলবে তো? আপনারা সবাই শুধু আমাকে কষ্ট দিতে জানেন। যখনই সবটা ভুলে আবার নতুন সূচনা করতে চাই, ঠিক তখনই আমার অতীত আমাকে স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চান আমার জীবনে আনন্দের কোনো স্থান নেই। কেন কেন এমন করেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে কণ্ঠ। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। কি এমন হলো যার দরুন কণ্ঠ এহেন আচরণ করছে? আমার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। আচ্ছা, নিজের অজান্তেই কি ওকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম? ওর কান্নার হৃদয় বিদারক শব্দে আশপাশের পরিবেশ বাতাস ভারী হয়ে উঠেছে।
এত কষ্ট লুকিয়ে রেখেছিল ও, ওর মনে কেউ যে এগিয়ে গিয়ে ওকে সান্ত্বনা দেবে সেই সাহসটাও কারো হচ্ছে না। আমি রেস্টুরেন্টের করিডোরের এক প্রান্তে অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। কথা বলার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে একটা টু শব্দ বেরোচ্ছে না। বেশ খানিকটা সময় কণ্ঠ কাঁদলো। তারপর শিলা ও মেহেক ওকে ওর কান্নার কারণ জিজ্ঞাসা করলো। কণ্ঠের জন্মদিন ঘিরেই তার জীবনের সকল তোলপাড়ের সূচনা। তার এক জন্মদিনে তার বড় ভাই নিজের স্ত্রীকে নিয়ে পরিবার ছেড়েছেন, পাড়ি জমিয়েছেন প্রবাসে। ঘটনার সমাপ্তি এটুকুতে হলেও পারত, কিন্তু ঘটনাটি সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেনি। কণ্ঠ তার আরেকটি জন্মদিনে নিজের অনাগত সন্তানদের হারিয়েছে। যদিও এর জন্য তার প্রাক্তন স্বামী দায়ী, লোকটা তার পরকীয়া সম্পর্কের জেরে কণ্ঠ যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, কণ্ঠকে তখন বেধড়কভাবে মেরেছিল। ফলশ্রুতিতে কণ্ঠ হারায় তার অনাগত সন্তানদের। ডক্টর বলেছিলেন কণ্ঠ 2 সন্তানের জননী হবেন। হায় আফসোস, মেয়েটির মা হওয়া হয়ে ওঠেনি। আবার আরেক জন্মদিনেই কণ্ঠের ডিভোর্স হয়েছিল। এই পর্যন্ত ঘটনা থেমে থাকেনি। কণ্ঠ তার প্রাণের প্রিয় পিতাকেও হারিয়েছিল তার জন্মদিন নামক এক অভিশপ্ত দিনে। সেই থেকে জন্মদিন আসলে কণ্ঠ মনমরা হয়ে থাকে। দিনটি ঘুরে ফিরে কেন বারবার আসে তার জীবনে? কণ্ঠের মুখে সম্পূর্ণ ঘটনা শুনে নিস্তব্ধতায় চেয়ে গেছে পুরো করিডর। প্রতিটি মানুষ এই হৃদয় বিদারক বর্ণনা শুনে শোকাহত, মর্মাহত। কেউ সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পায়নি। সবাই নীরবে অশ্রু বিসর্জন করছে। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছি। কি করে পারলাম মেয়েটাকে এতটা কষ্ট দিতে? ও কি আমায় আদৌ ক্ষমা করবে? আমি কণ্ঠের দিকে তাকাতে সাহস পাচ্ছি না। কণ্ঠ ছুটে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। মেহেক, শিলা সহ আরো বেশ কয়েকজন মেয়ে কলিগ ওর পিছু নিল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। কেটে গেছে 2টি মাস। তীব্র শীত জাঁকিয়ে বসেছে ঢাকা শহরে। শহর জুড়ে চলছে পৌষ পার্বণের পিঠা উৎসব। কি দারুণ একটা অনুভূতি। সেদিন কণ্ঠের কষ্টে কেঁদেছিলাম আমিও। অন্তর্দহনে জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য কণ্ঠ আমার কাছে ক্ষমা চেয়েছিল। ওর ভাষ্যমতে এতে আমার কোনো দোষ ছিল না। ও নাকি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আমার সাথে বাজে ব্যবহার করে ফেলেছিল, তাই ও লজ্জিত। আমি বলেছিলাম এখানে দোষটা আসলে আমাদের কারোরই ছিল না। তুই তোমার জায়গায় নিরপরাধ আর আমি আমার জায়গায়। সব দোষটা আসলে নিয়তির। আমার কথা শুনে কণ্ঠ অশ্রুসিক্ত হয়ে পড়েছিল। এরপর কিন্তু আমাদের বন্ধুত্বটা আরো মজবুত হয়েছিল। আজকে কেন জানি এসব ভাবতে খুব ভালো লাগছে। তবে সেই দিনের সেই ঘটনা, কণ্ঠের আর্তনাদ আমার হৃদয়কে আজও কাঁদায়। মনে হয় সবকিছুর জন্য আমি দায়ী। ধ্যান ভাঙলো আম্মুর ডাকে। আজ অফিস নেই, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। নীল আব্বু। কি হয়েছে আম্মু? কিছু বলবে? হ্যাঁ বাবা। বলে ফেলো। অপেক্ষা করছো কেন? তুই এবার বিয়েটা করে ফেল। করব। কবে করবি বাবা? সময় হলেই করব। সেই সময়টা কবে আসবে শুনি? মা, নীলা কোথায়? কথা ঘুমাচ্ছিস? না তো। তোকে বললে কোনো লাভ নেই। আরে আম্মু, যা রাগ করে চলে গেল। আম্মুর সবসময় এক কথা, বিয়ে কবে করবি? আমার আর ভালো লাগে না। আমি কতবার বলেছি নীলাকে বিয়ে দেওয়ার পর নিজে বিয়ে করব। ওর লেখাপড়া শেষ হতে আর বেশি দিন বাকি নেই। আশা করা যায় আগামী 2 বছরের মাঝেই আমার বোনটার পড়া শেষ হবে। আমি ওর বিয়েটা খুব ধুমধাম করে দিতে চাই, তাই ওর জন্য কিছু টাকা জমিয়েছি। আমার আজকাল কেন জানি মনে হয় আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তাই আমার অবর্তমানে আমার পরিবারের যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা করছি। আম্মুর চিকিৎসা আর নীলার বিয়ে, এই দুটো দায়িত্ব পালন করতে পারলেই আমি মুক্ত। সেই লক্ষ্যে কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছি। হয়তো আমি না থাকলে আর যাই হোক, আমার পরিবারকে পথে নামতে হবে না। ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আমার ফোনটা বেজে উঠল। কণ্ঠের কল। উদগ্রীব হয়ে রিসিভ করলাম। নীল, বলো কণ্ঠ। আমার একটা অনুরোধ রাখবেন প্লিজ? না করবেন না? সম্ভব হলে অবশ্যই রাখবো। বলো তুমি। অসম্ভব কিছু করতে বলবো না, আপনি রাখতে পারবেন। আচ্ছা, বলো তো কি? পৌষ পার্বণ উপলক্ষে পিঠে উৎসব চলছে। আমার পিঠে উৎসবে যেতে খুব ইচ্ছে করছে, নিয়ে যাবেন? কবে যেতে চাও? আপনার আপত্তি না থাকলে আজই। ঠিক আছে, তুমি বের হও, আমি আসছি। ধন্যবাদ নীল। ধন্যবাদ দিয়ে ছোট করো না প্লিজ। বেশ, তবে তাই হবে। তাড়াতাড়ি রেডি হও, 10 মিনিটের মাঝে আসছি। আচ্ছা আসুন। নীলের সাথে কথা বলে চট করে তৈরি হয়ে নিলাম। আজকে হালকা করে সেজেছি। চোখে গাঢ় কাজল, পুরো মুখে হালকা ফেস পাউডার এবং ঠোঁটে একটা নুট কালারের ম্যাট লিপস্টিক। ব্যাস, আমার সাজ সম্পূর্ণ। কাতানের গাঢ় নীল একটি শাড়ি পরেছি, সাথে ম্যাচিং হিজাব আর গায়ে জড়িয়ে নিয়েছি একটা কালো রঙের শাল।
এতে প্রায় 6 মিনিট পার করে ফেলেছি। না, এবার বেরোতেই হবে। নীল হয়তো এসে পড়েছে এবং আমার জন্য অপেক্ষা করছেন। উফ, বাইরে কি ঠান্ডা, আমার হাত পা বুঝি জমে যাবে। মা, দরজা লাগিয়ে দাও, আমি আসছি। এই বলে জোরে হাঁক দিলাম। কোথাও যাচ্ছিস মা? মামুনি, একটু বের হচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, সাবধানে যাস, আর বেশি রাত বাইরে কাটাস না। কিঞ্চিত হেসে বললাম, যথা আজ্ঞা মাতাজি। গেটের বাইরে বেরিয়ে দেখি নীল সাহেব ফোনে স্ক্রল করছেন। আমি হালকা করে কাশলাম সাড়া পাওয়ার জন্য, কিন্তু নীল তো কোনো পাত্তাই দিলেন না। কি এমন দেখছেন ফোনে যার জন্য আমায় ওনার চোখেই পড়লো না? তারপর হেঁটে ওনার সামনে গিয়ে জোরে জোরে গলা ছাড়লাম। আরে কণ্ঠ, এসে পড়েছো? চলো রিক্সায় উঠি। এসেছি তো সেই কখন, কিন্তু আপনি তো দেখলেনই না ফোন নিয়ে ব্যস্ত কিনা। খানিকটা খোঁচা দিয়ে কথাটা বললাম। কেন যেন ওনার দৃষ্টি আকর্ষণ করতে না পেয়ে রাগ হচ্ছে, ভীষণ রকমের রাগ। মিষ্টি হেসে বললেন নীল, ও তাই বুঝি, সরি গো, আর হবে না। কি মায়াময় মুখায়ব, কতটা স্নিগ্ধ তার হাসি, কতটা গভীর তার চোখের চাহনি। দেখলেই মনে হয় এই বুঝি কোনো মায়াজালে জড়িয়ে পড়েছি। আর তার মুখের এই গো ডাকটা শুনে শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত অনুভূতি। মনের মাঝে লোভ জমছে। ইস, যদি রোজ এই ডাকটা শুনতে পেতাম, যদি পেতাম। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, তবে তা ছিল ক্ষণস্থায়ী। এই কণ্ঠ, কি ভাবছো বলো তো? রিক্সায় উঠবে না? কিছু না, চলুন। সূর্য ডুবেছে, ঘন্টাখানেক পড়বে। অন্ধকার জেগে বসেছে শহর জুড়ে। তবে রাস্তায় ল্যাম্পপোস্টে, দোকানের লাইট আর বাসাবাড়ির লাইটের আলোয় আলোকিত চারপাশ। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে স্পর্শ করছে সারা অঙ্গ। রিক্সা ছুটে চলেছে গন্তব্যের খোঁজে, আর পাশে বসে আছেন নীল। তবে আমাদের মাঝে আরো 2-1 বসতে পারবে বলে মনে হয়। আচ্ছা, সময়টা যদি এখানেই থমকে যেত তবে কেমন হতো? 1 কাপ চায়ের বড্ড অভাব। ভাবনার সমাপ্তি ঘটলো, কেননা রিক্সা থেমে গেছে, যার অর্থ আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছি। আমি নামলাম রিক্সা থেকে। এতটা পথে আমরা একটা কথাও বলিনি। নিশ্চুপ থেকে প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করছিলাম। শান্ত স্বরে নীল বলল, কণ্ঠ চলো। চলেন। আমি আশপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। হরেক পদের পিঠার স্টল রয়েছে। মনে পড়ে গেল ছোটবেলার কথা। শীতের সময় গ্রামে যখন বেড়াতে যেতাম তখন কত পিঠা খেতাম। আর এখন তো বাসায় সেভাবে পিঠা তৈরি করাও হয় না, তাই খাওয়া সৌভাগ্য হয়ে ওঠে না। চারপাশ পিঠার সুঘ্রাণে ম ম করছে। আমি পাটিসাপটা পিঠার স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম। নীল বললেন, কি হলো, থেমে গেলে যে? কপাল কুঁচকে কথাগুলো বললাম আমি। পৌষ পার্বণের পিঠা উৎসবে এসেছি কি করতে? শুধু কি ঘুরে ঘুরে দেখবো? খাবো না? না, তা হবে কেন? তা কোন পিঠে খাবে? আপাতত পাটিসাপটা দিয়ে শুরু করব, তারপর ভেবে দেখছি আর কি টেস্ট করা যায়। তবে শুরু করা যাক। আমরা পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, খেজুর পিঠা, দুধ চিতই পিঠা, বিবিখানা পিঠা সহ আরো অনেক রকমের পিঠা টেস্ট করলাম। অসম্ভব মজা ছিল পিঠাগুলো। এত পিঠা খেয়ে ফেলেছি যে এখন হাঁটতে হিমশিম খেতে হচ্ছে। তবুও খুব উপভোগ্য ছিল মুহূর্তগুলো। নীলের একই অবস্থা। হঠাৎ নীল বলে উঠলেন, এই কণ্ঠ, একটু বিশ্রাম নেই, কি বলো? ঠিক বলেছেন, হাঁটতে কষ্ট হচ্ছে। কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর চলে যাব। নিষ্প্রভ কণ্ঠে আমি বললাম, নীল এখন কয়টা বাজে? সবে 7:45 বাজে। 8টা পর্যন্ত বসি, তারপর রওনা হব। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ নীল। নীল খানিকটা অবাক হয়ে বললেন, ধন্যবাদ কেন? উচ্ছ্বাসিত হয়ে কথাগুলো বললাম, এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। এটা আমার জীবনের অন্যতম একটি সুন্দর মুহূর্ত, আমার কাটানো সবচেয়ে ভালো সন্ধ্যা। তোমাকেও ধন্যবাদ, আমাকে এত সুন্দর সময় উপভোগ করতে দেওয়ার জন্য। আড্ডা চললো বেশ অনেকটা সময়। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রিকশায় চড়লাম। আবার আমরা বেশ অনেকটাই স্বাভাবিক হয়ে গেলাম। আগের মতো আর জড়তা কাজ করছিল না। অনেক কথা বলতে বলতেই আমরা বাসায় এসে পড়লাম। আমায় বাসার গেটে নামিয়ে দিয়ে নীল নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। যতক্ষণ নীলকে দেখা গেল আমি তাকিয়ে দেখলাম। উনি অদৃশ্য হতেই আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়েই বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে অ্যালার্মের বিকট শব্দে ঘুম ভেঙে গেল। আর মোড়া ভেঙে উঠে বসলাম। সকাল 7টা বাজে। বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কর্মব্যস্ত মানুষের আনাগোনা রাস্তায় শুরু হয়েছে। শান্ত নীরব রাস্তায় মানুষের কোলাহল বাড়ছে। কিছুটা সময় পরিবেশ পর্যবেক্ষণ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে আম্মুকে সাথে নিয়ে
ব্রেকফাস্ট সেরে নিলাম। আজকে নাস্তায় ফ্রোজেন পরোটা ভেজেছি আর সাথে করেছি সবজি আর ডিম ভাজি। নাস্তা শেষে 1 কাপ চা খেলাম, ব্যাস আর কি লাগে। খাওয়া শেষে লাঞ্চ তৈরি করে ফেললাম চট করে। আজকে লাঞ্চে করেছি ভুনা খিচুড়ি আর সাথে বিফ কারি। সব গুছিয়ে তারপর গোসল সেরে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। এই শীতের সকালে গোসল করে আসাতে ঠান্ডা কম লাগছে। 9টায় অফিস, তাই 8:40-এ বেরোবো। আম্মুকে ওষুধ খাইয়ে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। আজকে কিছু ডিল সাইন হবে। তারপর রিক্সা নিয়ে নিলাম। বেশ অনেকটা সময় পর অফিসে এসে পৌঁছালাম। ভাড়া দেওয়ার সময় পেছন থেকে এমডি স্যার ডাকলেন আমায়। মিস সায়রি, জি স্যার, বলেন। আপনি রোজ এমন রিক্সায় করে যাতায়াত করেন কেন? আমার যা সামর্থ্য আমি তাই করি স্যার। আহা, রেগে যাচ্ছেন কেন? আপনি চাইলে আমি রোজ আপনাকে পিক করতে পারি, কিন্তু আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি রিক্সায় চড়ে স্বাচ্ছন্দ্য পাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আসছি স্যার, কিছু ফাইল চেক করতে হবে। একটু পরে তো মিটিং। গম্ভীর স্বরে কথাগুলো বলে চলে আসলাম। এক রাশ হতাশা নিয়ে বললেন তিনি, আচ্ছা আপনি যান। অফিসে পৌঁছেই অনেকগুলো ফাইল ঠিক করছিলাম। বেশ অনেকক্ষণ পর কণ্ঠ আসলো। ও প্রথমে ওর ডেস্কে গেল, তারপর আমার কাছে এসে বলল, নীল, আপনি আমার এই ফাইলগুলো চেক করে দেন তো। আমি দেখেছি, তারপরও একটু দেখে নেন। তুমি দেখলে তাতে কি আর ভুল থাকতে পারে? তবুও তোমার অনুরোধ রাখতে দেখছি। আপনি সব সময় একটু বেশিই বলেন। আচ্ছা তুমি রেখে যাও, আমি দেখে তোমায় দিয়ে আসবো, কেমন? জি অবশ্যই। বেশ অনেকক্ষণ পর এমডি স্যারের রুমে কণ্ঠকে যেতে দেখলাম। তারপর প্রচুর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম স্যারের সাথে কণ্ঠের নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখি স্যার কণ্ঠের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি করে ওনার হাত ধরে ওনাকে আটকে দিলাম। উনি উত্তেজিত হয়ে হাত ছুটতে লাগলেন। তারপর অফিসের অন্যান্য স্টাফরাও ছুটে আসেন এই কোলাহলের শব্দে। কণ্ঠ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, রাগেও ফোঁস করছে। আমি এখানে সময় মতো না পৌঁছালে মারাত্মক কিছু একটা হয়ে যেত। কিন্তু কি এমন হলো, হঠাৎ এমন রণাঙ্গনে পরিণত হয়েছে কেন? অনেক কৌতূহল মনে চেপে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। তারপর সুযোগ বুঝে কণ্ঠকে নিয়ে বেরিয়ে এলাম। আজকের ক্লায়েন্ট মিট আপ আপাতত স্থগিত করা হয়েছে। কিছুই বুঝে উঠতে পারলাম না। মুহূর্তের মাঝে অফিসের পরিবেশ পাল্টে গেল। সবাই অবশ্য স্যারকে হাত তোলার অবস্থায় দেখেনি, শুধুমাত্র উত্তেজিত অবস্থায় দেখেছে। তারা ধারণা করছে যে কোনো ইম্পর্টেন্ট ফাইল হয়তো বা কণ্ঠ ভুল করেছে, তাই স্যার এতটা উত্তেজিত হয়ে পড়েছেন। কিন্তু আমার মন বলছে অন্য কিছু। কণ্ঠকে জিজ্ঞেস করতে হবে। আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। কণ্ঠ কোনো কথা না বলেই চলে গেল। আমিও আর কিছু বলিনি ওকে। রাতের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। শিশির বিন্দু জানালার গ্রিলে জমেছে, মনের কোণেও মেঘ জমেছে। হৃদয় উঠোন জুড়ে আজ শুধুই বিষণ্ণতা। কোথাও কি শান্তি নেই? কেন জীবন এত তোলপাড়? জীবন যদি থমকে যেত। বারান্দায় বসে এই কথাগুলো এক মনে ভাবছে কণ্ঠ। কি তার অপরাধ? মেয়ে হয়ে জন্মানোটাই হয়তো তার জীবনের মস্ত বড় অপরাধ। বুক চিরে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস। আজকে এমডি স্যার আবারও কণ্ঠকে অপমান করেছে। নীলের সাথে 2-4টা কথা হেসে বলেছে বলেই কি সে বেহায়া? এতটা নীচ কেন মানুষের মন মানসিকতা? রেগে গিয়ে কণ্ঠ কম কথা শোনায়নি ওই লোকটাকে। পরবর্তীতে মিস্টার শোভন অবশ্য কণ্ঠকে কল করে দুঃখ প্রকাশ করেছে। প্রতি উত্তরে কণ্ঠ ছিল নিশ্চুপ। কালকে কণ্ঠকে শোভন একটা রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। কণ্ঠ জবাবে হ্যাঁ সূচক উত্তর করেছিল। যেহেতু অফিসে চাকরি করতে হবে, তাই বসের কথা না শুনে কি কোনো উপায় আছে? রাতে নীল অনেকবার কল করেছিল কণ্ঠকে, কিন্তু সে রিসিভ করেনি। তার মন পাড়া যে আজ বিষণ্ণতার চাদরে ঢেকে আছে, তাই এই বিষণ্ণতার সময়টা একান্তেই নিজের সাথেই কাটাতে ভালো লাগে তার। বর্তমানে হঠাৎ করেই হারিয়েছিলাম অতীতের পাতায়। ফোনের ভাইব্রেশনে ফিরে এলাম বর্তমানে। স্ক্রিনে স্যার লেখাটা জল করছে। লোকটা আসলে চাই কি? বলেছি তো তাকে আমি বিয়ে করতে পারবো না। এমন নির্লজ্জ বেহায়া মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। কলটা কেটে দিলাম। সময় এখন সন্ধ্যে 7:30। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমার জন্ম হয়েছিল বোধহয় কষ্ট পাওয়ার জন্যই। হয়তো মৃত্যুই পারবে আমাকে এসব থেকে মুক্তির পথ খুঁজে দিতে। কিন্তু আমার আম্মুর কি হবে আমি না থাকলে? মানুষটা যে আমি ছাড়া আর কেউ নেই, ছেলে থেকেও নেই। এমন সন্তান গর্ভের কলঙ্ক। আল্লাহর কাছে একটাই প্রার্থনা সব সময় করি, আমার অবর্তমানে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয়। অনেক হতাশ আমি আমার জীবন নিয়ে।
কত স্বপ্ন ছিল জীবন নিয়ে, অথচ সব স্বপ্নই রয়ে গেল, বাস্তবে রূপ পেল না। না হতে পারলাম কারো ভালোবাসার মানুষ, আর না হতে পারলাম মা, না হতে পারলাম জীবনে প্রতিষ্ঠিত। কি হলো, কেন হলো? সবটাই ধোঁয়াশা, যার নেই কোনো উত্তর। ভাবনা চিন্তারাও আজকাল খাপছাড়া হয়ে গেছে। আজ যদি নীলের মতো একজন জীবন সঙ্গী পাশে পেতাম, হয়তো তার কাঁধে আমার মাথাটা রেখে সব কষ্টগুলো দুজনায় ভাগ করে নিতাম। হতাশা হয়তো আমায় ছুতে পারতো না, কিন্তু সবটাই যে অবাস্তব। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলাম। কালকে রিজাইন করছি, এটাই ফাইনাল। এবারে একটু ঘুমানোর চেষ্টা করতে হবে। এত জলদি কোনোদিন ঘুম আসবে না জানি, তবুও ঘুম ছাড়া কেউ শান্তি দিতে জানে না। ও নীলকে একটা কল করি, সবটা বলতে হবে ওনাকে। যেই ভাবা সেই কাজ। হ্যালো কণ্ঠ, তুমি ঠিক আছো? দুদিন যাবত কল পিক করছো না কেন? কি হয়েছে তোমার? কল রিসিভ করেই উদ্বিগ্ন স্বরে কথাগুলো এক নাগারে বলে শ্বাস নিলেন নীল। শান্তভাবে কথাগুলো বলল কণ্ঠ। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আগে একটা কথা বলেন তো, আপনি কোথায় এখন? ক্লান্ত স্বরে বলল নীল। আমি একটু বাজারে এসেছি, কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো, তাই সময় পাবো না। আবার বাসার বাজারও শেষ। আপনি কাজ শেষ করে আমাকে কল দিয়েন। আর শোনেন, তাড়াহুড়ো করতে হবে না। আচ্ছা রাখি তাহলে, আমি অফিস থেকে এই কিছুক্ষণ আগে বের হয়েছি। আমারও মনে হয়েছিল। অপরদিকে নীল নিজের দায়িত্বগুলো সঠিকভাবে সম্পূর্ণ করার কাজে মনোযোগ দিয়েছে, কেননা কণ্ঠের সাথে কথা বলার পর তার মন শান্ত হয়েছে। মনের যে অস্থিরতায় সে ভুগছিল, তা থেকে যেন খানিকটা মুক্তি সে পেয়েছে। আচ্ছা, এই মাছগুলো কি তাজা? হ মামা, লইয়া যান, একেবারে ফ্রেশ মাছ। আচ্ছা আমাকে এইগুলো দেন। কত টাকা হয়েছে? সব মিলাইয়া 1575 টাকা। আরে বেশি চাচ্ছেন কেন? এখন মাছের রেট একটু বেশি, মাছের আকাল পড়ছে ভাইজান। আচ্ছা দিয়ে দেন। মাছ কিনে নীল এগিয়ে গেল সবজির বাজারের দিকে। মাছ প্রায় শেষের দিকে, তাই হাতে খুব একটা বেশি টাকা নেই। সেই জন্য খুব হিসাব করে খরচ করতে হচ্ছে তার। এবার সবজির বাজারে গিয়ে নীল জিজ্ঞেস করলো, তাজা কিছু সবজি দেন তো। আর কিনি বাবা আব্বা? বেগুন, বরবটি, ফুলকপি, টমেটো আর আলু দেন আপাতত। আচ্ছা তুমি খারাপ আব্বা, আমি দিতাছি। কত টাকা হলো? সব হাফ কেজি করে দিছি, 365 টাকা। দিয়ে দেন। আজকের আর রিকশায় করে যাওয়া যাবে না, কালকে আবার আম্মুকে নিয়ে বের হতে হবে। হাতে বাড়তি টাকা না থাকলে সমস্যা। তাড়াতাড়ি পৌঁছে কণ্ঠকে একটা কল দিতে হবে। মেয়েটা কি যেন বলতে চাইছিল। এমনি দুদিন কোনো খবর ছিল না, আজ আবার অফিসেও যায়নি। এমন কি হয়েছিল সেদিন? এসব অনেক কিছু ভাবতে ভাবতেই বাড়ির পথে এগিয়ে চলছে নীল। হাতে তার অনেক বাজার, হেঁটে যেতে কষ্ট হচ্ছে সামান্য, তবে তার গায়ে মাখতে রাজি নয় নীল। বাড়ি পৌঁছে ডোরবেল বাজিয়ে দিল নীল। তার মা দরজা খুললেন। তিনি বলে উঠলেন চিন্তিত স্বরে, বাবা আজ এত দেরি করলি যে? বাজার শেষ হয়ে গেছে তো, তাই বাজারে গিয়েছিলাম। কালকে গেলেই তো পারতি। ভুলে গেলে? কাল তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে। আমি ফিরে এসে তোমায় নিয়ে যাব তো, সময় পাবো না বলেই আজকে কাজ সেরে এলাম। সব দিকে খেয়াল থাকে তোর, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি যে বলো তুমি। যা ফ্রেশ হয়ে খেয়ে নে। তুমি আর নীলা খেয়েছো? হ্যাঁ খেয়েছি আমরা, এবারে তুইও খেয়ে নে। নীল ফ্রেশ হয়ে খেয়ে নিল, তারপর আমাকে কল করলো। দুবার রিং হতেই আমি রিসিভ করলাম। কি করছেন নীল? এই তো খেয়ে রেস্ট নিচ্ছি। তুমি? কিছু ফাইল চেক করছিলাম। এখন আপনাকে যা বলতে চেয়েছিলাম তা বলছি। বলো কি হয়েছে? যার দরুন দুদিন যাবত তোমার কোনো খবর ছিল না। নীল, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্নটা করে বসলো নীল। অনেক কথাই আপনাকে বলার আছে, আমি বলছি, আপনি শুনুন সবটা। হ্যাঁ বলো তাড়াতাড়ি। কণ্ঠে নীলের তীব্র অস্থিরতা। অফিসে জয়েনিং এর শুরু থেকেই এমডি স্যারের চাহনি আমার কাছে অস্বস্তিকর ছিল। তখন তো শুধু তার চাহনিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকাল উনি বড্ড বেশি করছেন। আমাকে প্রায় উনি কিছু অপ্রীতিকর প্রস্তাব দিতেন, তবুও সবটা মেনে চোখ বুজে সহ্য করেছি। কিন্তু আর সম্ভব হচ্ছে না। বিশ্বাস করেন, আমি আর এসব নিতে পারছি না। তারপর উৎকণ্ঠায় নীল তার শব্দভাণ্ডার থেকে যেন সব শব্দ হারিয়ে ফেলেছে। সে তার কোনো কথা মুখ থেকে বের করতে পারল না। গত পরশু দিনের কথা মনে আছে আপনার নীল? আমি আপনার সাথে সামান্য হেসে কথা বলেছিলেন, তাও ফাইল চেকের বিষয়ে কথা হয়েছিল আমার। তারপর আমি গিয়েছিলাম এমডি স্যারের কেবিনে। লোকটি আমাকে যাচ্ছে তাই বলে অপমান করলো। আমার অপরাধ, আমি অফিস টাইমে নাকি প্রেম করছি আপনার সাথে। আমি নাকি চরম বেহায়া, যার জন্য আমার ডিভোর্স হয়েছে। আমি তার প্রতিবাদ করেছি বলে গায়ে হাত তুলতে গিয়েছিল পর্যন্ত।
ভাগ্যিস আপনি সময় মতো এসে গিয়েছিলেন। ওপাশে নীল নিস্তব্ধ হয়ে সব শুনছে, কোনো কথা বলছে না। কণ্ঠ আবার বলতে শুরু করলো, ওই দিন রাতে উনি আমায় মেসেজ করেছিলেন, তাতে লেখা ছিল, আমি হুবহু বলছি, কণ্ঠ আমি সত্যি দুঃখিত, আমার ওইরকম ব্যবহার করা একদম ঠিক হয়নি। আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি, তো অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারি না। প্লিজ তুমি কালকে আমার সাথে ফাল্গুন রেস্টুরেন্টে দেখা করবে প্লিজ, কথা দিচ্ছি আর বিরক্ত করব না। আমিও তার এমন সরল স্বীকারোক্তি দেখে তার সাথে দেখা করব সিদ্ধান্ত নিই। রেস্টুরেন্টে কি হলো কণ্ঠ? শান্ত স্বরে জিজ্ঞাসা করলো নীল। বলছি, উনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, এর আগেও 2 বার দিয়েছিলেন। আমি প্রস্তাব নাকচ করে দেওয়ায় উনি বললেন আপনার চাকরি নাকি থাকবে না, হ্যাঁ আমি নাকি আপনাকে ভালোবাসি। তা তোমার কি জবাব ছিল? বাসো নাকি ভালো আমায়? আমার জবাব ছিল, আপনি আমার ভালো বন্ধু, আমার কলিগ, কিন্তু আমাদের মাঝে এর বাইরে কোনো সম্পর্ক নেই। ও দেখা যাক কাল কি হয়। তুমি নিজেকে অপরাধী ভেবো না, আমার চাকরি গেলে যাক, তুমি তোমার স্বাচ্ছন্দ্য বেছে নাও। আহা, কণ্ঠ প্রচন্ড আফসোস করে কথাগুলো বলল। আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার জন্য, কিন্তু এই চাকরিটা ছেড়ে দেওয়া ছাড়া যে আর কোনো উপায় দেখছি না আমি। আমায় ক্ষমা করবেন নীল। দেখা যাক না কি হয়। আচ্ছা রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো, আর প্লিজ টেনশন করো না। হ্যাঁ, কলটা কেটে দিল কণ্ঠ। 24 মিনিটের দীর্ঘ কথোপকথনের পরিসমাপ্তি ঘটল অবশেষে, কিন্তু 2 প্রান্তে অবস্থিত নীল কণ্ঠের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলছে। কি ঘটতে পারে আগামীকাল? হয়তো বিষয়টি মেনে নেওয়া দুপক্ষের জন্যই কষ্টসাধ্য হবে। নির্ঘুম থেকে দুজনের রাত কাটলো নানার মুখরোচক চিন্তা ভাবনায়। রাতের শেষ প্রান্তে অবশ্য ক্লান্তির ভারে উভয় নেত্রযুগল বন্ধ হয়ে আসে। তারা হারিয়ে যায় ঘুমের ঘোরে। পরদিন সকালে নীল অফিসের উদ্দেশ্যে তৈরি হচ্ছে, তবে তার মনে অজানা আশঙ্কা। আশঙ্কাটা আসলে চাকরি হারানোর নাকি কণ্ঠকে হারানোর, তা ঠিক ঠাওর করতে পারছে না নীল। তবে অজানা ঝড়ের আশঙ্কায় নীলের মনের ভেতরটা প্রচন্ড আনচান করছে। মনে হচ্ছে আজ কোনো ভয়াবহ ঝড়ের পূর্ব মুহূর্তের থমথমে নীরবতায় ছেয়ে গেছে হৃদয় উঠুন। এমন সময় নীলের কানে নীলার ডাক ভেসে এলো। সে বেরিয়ে এলো নিজের চিন্তার জগৎ থেকে, মনোযোগ দিয়ে নীলার কথায়। ভাইয়া আজকে কখন আসবি? আজকে বিকেল 4টায় বেরোবো, আসতে আসতে 20 মিনিট লাগবে হয়তো। ও তাহলে আমি আম্মুকে রেডি করে রাখবো, তুই এসে খালি নিয়ে যাস। নীলা তুই খুব ভালো, তাকে তুই জানিস? ভাইয়া তোর হয়েছেটা কি? আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। তোর সব চাওয়া পূরণ করতে পারি না। তোর এই অপদার্থ ভাইকে ক্ষমা করিস, আর আম্মুকে সবসময় দেখে রাখিস। তাই তুই এসব বলছিস কেন? আমার ভালো লাগে না, আর বলবি না কখনো। তুই আর মা আমার পৃথিবী, তোদের দেখে রাখবো না তো কাকে দেখে রাখবো? হঠাৎ নীলের মা ছুটে আসেন নীলার চেঁচামেচি শুনে। ছেলেটা বের হচ্ছে, তা তুই সকালবেলা এমন চিৎকার জুড়ে দিলি কেন? আরে আম্মু ওকে বুঝি বলেছি বলে। মিষ্টি হেসে বোনকে বাঁচিয়ে দিল নীল। তুইও পারিস বটে, এখন যা অফিসে, দেরি হয়ে যাবে নয়তো। আচ্ছা আম্মু তুমি তৈরি থেকো, আমি নিয়ে যাব কিন্তু। আর আম্মু কখনো তোমার মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও, মনে পুষে রেখো না তোমার অভিমান। না রে বাবা, তুই আমার মনে কখনো আঘাত দিস নেই, তবে তোর বিয়ের কথা বললে কেমন যেন করিস। আচ্ছা আর করবো না, এবার আসি তবে, নয়তো খুব দেরি হয়ে যাবে। আয় বাবা। দরজা খুলে বের হতে গিয়ে নীল একটা হোঁচট খেলো। তারপর খানিকটা সময় থেমে রইল, কিন্তু নীলের মা এই ঘটনা দেখে অস্থির হয়ে বললেন, বাবা তুই একটু পরে বের হ, যাওয়ার পথে কেমন বাধা পড়লো। আহা আম্মু তুমিও না, একটু অন্যমনস্ক হয়ে পা বাড়াতে গিয়ে সামান্য হোঁচট খেয়েছি, তাতেই অস্থির হয়ে পড়লে? না বাবা, আমার মনটা কেমন যেন করছে, কিছু ভালো লাগছে না। বাবা তুই সাবধানে যাস। আচ্ছা মা, নীলা মায়ের খেয়াল রাখিস, আর কল করলে সময় মতো রিসিভ করিস। আচ্ছা ভাইয়া। নীল নিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, তবে দরজা থেকে বেরিয়ে একবার পিছু ফিরে তাকালো। তার মায়ের চিন্তিত মুখখানা আর বোনের অস্থিরতায় পূর্ণ মুখবয়ব এক নজরে দেখে নিল। কেন যেন তার মনে হচ্ছে এই বুঝি পরিবারের সাথে তার শেষ দেখা, আর বোধহয় বাড়ি ফেরা হবে না। কিন্তু হঠাৎ এমন অবান্তর চিন্তার কুল কিনারা উদযাপন করতে অক্ষম হলো নীল। অপরদিকে সকালে বাসার সব কাজ ছেড়ে কণ্ঠ নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র গুছিয়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। বের হওয়ার পূর্বে সে তার বাকে দীর্ঘক্ষণ শক্ত করে জড়িয়ে ধরেছিল। তার মনে হচ্ছিল মাকে ছেড়ে দিলে বুঝি সে হারিয়ে যাবে। আজ কণ্ঠের চোখে শুধু সেদিনে সেই দুঃস্বপ্ন আসছে। হঠাৎ চারিদিক
ধোঁয়াময় হয়ে ওঠে। নীল হারিয়ে যায় আর কণ্ঠের শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়। কিন্তু কেন আজকে এসব মনে পড়ছে কেন হঠাৎ? কি হতে চলেছে তবে নীল আর কণ্ঠের জীবনে? কেন তারা আজ এতটা শঙ্কিত? আছে কি এর কোনো উত্তর? অফিসে পৌঁছে কণ্ঠ দেখতে পেল এমডি বা নীল কেউই এসে পৌঁছায়নি। সে অপেক্ষা করতে থাকলো। 5 মিনিটের মাথায় মিস্টার শোভন তথা অফিসের এমডি এসে পৌঁছালো। একবার সে কণ্ঠের দিকে দৃষ্টি ক্ষেপণ করলো, অতঃপর নিজের কেবিনে চলে গেল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর শোভন চিৎকার করে তার পিএ জিহানকে ডাকে। জিহান ছুটতে ছুটতে শোভনের কেবিনের উপস্থিত হলে শোভন চিৎকার করে নীলের কথা জানতে চায়। জিহান নতমস্তকে জানায় নীল এখন অফিসে পৌঁছায়নি। এসব কিছুর নীরব দর্শক ছিল কণ্ঠ। চুপচাপ সে দেখতে থাকলো স্বার্থের জন্য শোভন ঠিক কতটা নিচে নামতে পারে। বেশ খানিকটা সময় শোভন তার চেঁচামেচি চালিয়ে গেল, অথচ অফিস টাইম শুরু হতে এখনো 5 মিনিট বাকি। এইসব চিন্তায় মগ্ন ছিল কণ্ঠ। ঠিক তখনই আগমন ঘটে নীলের। নীল আসার খবরটা জিহান তৎক্ষণাৎ মিস্টার শোভনকে জানায়। মিস্টার শোভন কেবিন থেকে বেরিয়ে নীলের পথ রোধ করে দাঁড়ান। অতঃপর নীলের উদ্দেশ্যে বেশ কিছু বাক্য ছুড়ে দেন। কি ব্যাপার মিস্টার সৈকত ইভান নীল? চাকরি করার ইচ্ছা আছে? কোনো কাজই তো ঠিক মতো করেন না। তাচ্ছিল্যপূর্ণ ভাবে কথাগুলো বলল শোভন। অবশ্যই চাকরি করার ইচ্ছে আছে স্যার, কিন্তু আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো কোনো কথা তো বলিনি আমি, স্পষ্ট বাংলা ভাষায় বলেছি। একটু পরে আমার কেবিনে আসবেন। ওকে স্যার। প্রবল হতাশায় জর্জরিত কণ্ঠে বলল নীল। এদিকে কণ্ঠ বসে বসে পুরোটা কথোপকথন শুনল। রাত তার শিরা উপশিরা জুড়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র তাকে কেন্দ্র করে শোভন নীলের সাথে এহেন আচরণ করছে, এ যেন কণ্ঠ মেনে নিতে পারছে না। তবুও চুপচাপ সবটাই সে প্রত্যক্ষ করে চলেছে। আজ যদি কোনো বিরাট ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কণ্ঠ হতো তবে নীলের এতটা কষ্ট পেতে দেখতে লাগতো না। তবে নীলকে এতটা কষ্ট পেতে দেখা লাগতো না। এসব নানা আজগুবি চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে কণ্ঠ। এমত অবস্থায় নীলকে ডেকে পাঠালেন শোভন। নীল কেবিনে যাওয়ার পূর্বে কণ্ঠের চিন্তিত মুখবয়বের প্রতি দৃষ্টি ক্ষেপণ করলো। চোখের ইশারায় কণ্ঠকে শান্ত হতে বলল এবং আশ্বস্ত করে কেবিনে পা বাড়ালো। কণ্ঠের বুকের ভেতর ধক করে উঠল। আবার যে কত অপমান সইতে হবে সেই দুশ্চিন্তায় নীল আর শোভনের কথা শোনার প্রবল আগ্রহকে দমিয়ে রাখতে না পেরে অভদ্র একটা আচরণ করে বসলো কণ্ঠ। সে নক না করেই কেবিনে ঢুকে পড়ল। তৎক্ষণাৎ শোভন বলে উঠল, তোমাকে আমি দেখেছি। আসলে স্যার আমার রেজিগনেশন লেটারটা। কণ্ঠ কথা সম্পূর্ণ করার পূর্বেই তাকে থামিয়ে শোভন বলল, বাইরে গিয়ে বসো, আমি তোমার সাথে এই নিয়ে পরে কথা বলবো। স্যার আসলে আপনার সাথে কথা বলাটা জরুরি। কথোপকথন চলছিল। হঠাৎ এক পর্যায়ে ইলেকট্রিসিটি চলে গেল। পুরো কেবিন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কেবিনের বাইরে প্রচুর কোলাহল, মানুষের চিৎকার। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল। শোভনের মনে জমে থাকা ক্রোধ ভয়ে রূপান্তরিত হলো। কণ্ঠের দৃষ্টিপটে সেই ধোঁয়াটে স্বপ্ন ভেসে উঠল। আর নীলের চোখে তার মায়ের মায়াময় মায়াবয়ব আর নীলের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠল। কণ্ঠ এগিয়ে গিয়ে কেবিনের দরজায় সামান্য একটু খুলতে পুরো কেবিন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল। নীল বলল, কণ্ঠ দরজা চাপিয়ে দাও, আগুন লেগেছে বোধহয়। পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে। আমাদের বের হতে হবে তো। ইলেকট্রিসিটি নেই, লিফট বন্ধ হয়ে আছে, পুরো ফ্লোর অন্ধকার। এখান থেকে আমরা কিভাবে বের হব? আচ্ছা, আমি ফায়ার সার্ভিসকে কল করছি। অতঃপর যেই ভাবা সেই কাজ। কিন্তু কয়েক মুহূর্তের ব্যবধানে ধোঁয়ার পরিণতি বাড়ছে আর আগুনের তীব্রতাও। 8ম তলার কেউ বের হতে পারেনি। আগুনের সূত্রপাত 6ষ্ঠ তলায়, তাই সিঁড়ি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। 8ম তলায় প্রায় 800 জন আটকা পড়েছে। খবরের শিরোনামে বড় বড় অক্ষরে লাল কালিতে ব্রেকিং নিউজ আকারে প্রচারিত হচ্ছে। 7ম ও 8ম তলায় আটকা পড়েছে প্রায় অর্ধশতাধিক। মুহূর্তের মাঝে কি থেকে কি ঘটে গেল। নীলা খবরের চ্যানেল পাল্টাতে গিয়ে এহেন একটা সংবাদ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল। তাহলে তার ভাইয়া এখন কি অবস্থায় আছে? এসব ভেবেই শরীর হিমশীতল হয়ে আসে নীলার। দ্রুত সে নীলকে কল করে। 1 বার 2 বার 3 বার এভাবে বহুবার কল দিতে থাকে সে, কিন্তু রিসিভ হয় না। অপরদিকে ঘটনাস্থলে এখনো ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারেনি। 8ম তলায় আটকে পড়া 28 জনের মাঝে নীল, কণ্ঠ ও শোভনও রয়েছে।
তাদের প্রত্যেকের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। কেউ স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের কার্যক্রম চালাতে পারছে না। বিষাক্ত ধোঁয়ার প্রকোপে সকলের অবস্থাই আশঙ্কাজনক। নীলের ফোন দীর্ঘ সময় যাবৎ ভাইব্রেট করছে। সে কলটা রিসিভের চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই পারছে না। অনেকটা সময় চেষ্টার পর কম্পনরত হাতের দ্বারা পকেট হতে ফোন বের করলো নীল। 23টা মিসড কল উঠে রয়েছে তাতে। প্রতিটি কল এসেছে নীলার নাম্বার থেকে। ভাইয়া তোর অফিসে আগুন লেগেছে না? এইটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে নীলা। দূর পাগলি, কাঁদছিস কেন? সামান্য আগুন লেগেছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু হবে। আমার কিচ্ছু হবে না, দেখিস। নিজের ভেতরকার আবেগগুলোকে চেপে অনেক কষ্টে কথাগুলো বলল নীল। কণ্ঠ নীলের পাশে বসে আছে এবং নীলের হাত শক্ত করে ধরে চেপে রেখেছে। কান্নারত কণ্ঠে বলল নীলা। ভাই আমার খুব ভয় করছে। তুই মাকে কিছুই বলিস না, আম্মু টেনশন করবে। আর কান্না করিস না, চোখের পানি মোছ। আমি কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। বল ভাইয়া। নাক টেনে বলল নীলা, কিন্তু চোখের পানি কিছুতেই বন্ধ হচ্ছে না তার। আমার আলমারিতে কিছু ফিক্সড ডিপোজিটের কাগজপত্র আছে। মোট 3টা ব্যাংকে 5টা অ্যাকাউন্ট করা আছে। সব মিলিয়ে 6.5 লাখ টাকা আছে। আমার সারা জীবনের সঞ্চয়। তোর বিয়ে আর মায়ের চিকিৎসার জন্য জমিয়েছিলাম। জানি খুবই সামান্য, তবে কিছুদিন কষ্ট করতে হবে না। আর গুরুত্বপূর্ণ কথা শোন, আমার টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি আছে। ওখানে সবগুলো অ্যাকাউন্টের পিন নাম্বার সহ যাবতীয় তথ্য লেখা আছে। কি হলো, শুনছিস তো নাকি কেঁদে যাচ্ছিস? আমি শুনেছি ভাইয়া। ভাইয়া তোর খুব কষ্ট হচ্ছে না রে? বলেই ডুকরে কেঁদে ওঠে নীলা। তা তো একটু হচ্ছেই। কাজের কথা শোন, তুই আলমারি খুলে কাগজপত্রগুলো খুঁজে দেখ, আমি লাইনে আছি। আর ডায়েরিটাও খোঁজ, না পেলে বল। আমার জমানো কিছু টাকা আলমারির নিচের তাকে কাপড়ের ভাঁজে আছে। সব খুঁজে দেখ জলদি। ভাইয়া আমি পারবো না। কথা কম বল আর চোখ মোছ। যা বলেছি তা শোন। নীলের শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। কলটা নীল কেটে দিল। নীলারে, আমার মনটা যেন কেমন করছে। নীল আসবে কখন? এসে পড়বে হয়তো, কাজে আটকে গেছে। গলা স্বাভাবিক করে মায়ের ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে বলল নীলা। চোখ থেকে তার অঝরে জল নির্গত হচ্ছে। ও, আমি নামাজ পড়ে রেডি হই। নীল নিয়ে যাবে তো? নীলা কোনো উত্তর দেয় না। কণ্ঠ অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু তীব্র গলার জ্বালায় তা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তবুও সে নীলকে উদ্দেশ্য করে বলে, নীল, আপনাকে একটা মিথ্যা কথা বলেছি গতকাল রাতে। আমি না আপনাকে খুব ভালোবাসি। আপনার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু নিয়তি আমাদের সহায় ছিল না। নীল, আপনাকে আমি খুব ভালোবাসি। জবাবে নীল শুধু বলে, আমিও। আর কিছুই সে বলতে পারে না, কাঁদতে থাকে। হঠাৎ নীল ও কণ্ঠ শোভনের দিকে দৃষ্টিপাত করে। শোভন অঝরে চোখের পানি ফেলছে। তাদের চোখাচোখি হতেই ইশারায় হাত জোর করে ক্ষমা চায়। নীল ও কণ্ঠ সেদিক থেকে চোখ ফিরিয়ে নেয়। কণ্ঠ বারবার পানি খেয়ে শ্বাস নেবার চেষ্টা করছে, আর নীল হাত দিয়ে ধোয়া সরাবার অনর্থক চেষ্টা চালাচ্ছে। স্বপ্নীল মেনশনের বাইরে উৎসুক জনতার তীব্র জটলা পেকেছে। অনেকেই স্বেচ্ছাসেবক, তবে দেখতে আসা লোকের সংখ্যাই বেশি। এদের মধ্যে আটকে পড়ার স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মিস্টার শোভনের স্ত্রী ও সন্তানরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। তিনি মিস্টার শোভনকে কল করলেন, সাথে সাথেই রিসিভ হলো। আমাকে মাফ করে দিও। সারা জীবন তোমাকে ঠকিয়েছি। আল্লাহ হয়তো তার শাস্তি আমায় দিচ্ছেন। ছেলে মেয়েদের দেখে রেখো, ওদের মানুষের মতো মানুষ করো। আমার মতো মুখোশধারী হতে দিও না। এক নাগারে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন শোভন। তুমি মহান। আমার মতো নিকৃষ্ট কীটের মুখে তোমার নাম উচ্চারণ করে তোমাকে কলঙ্কিনী করতে চাই না। ভালো থেকো, মাফ করে দিও। কলটা কেটে দিলেন শোভন। গগন বিদায়ী চিৎকারে ভেঙে পড়েন মিস শোভন। মাকে দেখতে পেয়ে সন্তানেরাও কান্নায় ভেঙে পড়ে। চারদিকে হৃদয় বিদারক দৃশ্য। অনেকে বিল্ডিং থেকে লাফিয়েছেন বাঁচার আশায়, কিন্তু অতটা উঁচু থেকে পড়ে কেউ বাঁচতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতেই পারছে না ফায়ার সার্ভিস। কি এক বিভীষিকাময় অবস্থা। আগুন জ্বলছে প্রায় 8 ঘন্টা যাবত। এখন পরন্ত বিকেল। থেমে থেমে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। 8ম তলায় কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই। সকলেই তীব্র ধোঁয়ার শ্বাসকষ্টজনিত সমস্যায় ইহলোক ত্যাগ করেছে। অনেকগুলো লাশের সাথে উদ্ধার হয় একজোড়া লাশ, যারা একে অপরের হাত শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ঠিক ধরেছেন, নীল কণ্ঠ একত্রে হারিয়ে গেছে পৃথিবীর থেকে। সঙ্গে নিয়ে গেছে তাদের অপূর্ণ ভালোবাসা।
সব পরিণতি পূর্ণতা পায় না, অপূর্ণ থেকেই হারিয়ে যায়। ঠিক তেমনি ঘটেছিল নীল ও কণ্ঠের সাথে। 43টা লাশের মাঝে তারাও ছিল। বাঁচার ইচ্ছে থাকলেও নিয়তির দোষে তা হয়ে ওঠেনি। কাল রাতে বিশেষ সময়ে অসতর্কতা বশত আমার পাঞ্চ ক্লিপের আঘাত পেয়ে নিজামের ঠোঁটের কাছে একটুখানি কেটে যায়। রক্তক্ষরণ হয়েছিল হালকা, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমাদের বাসার নতুন কাজের মেয়ে মুক্তার পাঞ্চ ক্লিপে লেগেও কি নিজামের কখনো এইভাবে আঘাত পেয়েছে? অথবা আমার অনুপস্থিতিতে নিজাম কি কখনো মুক্তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে? হঠাৎ আমার কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। ঘাড় মুড়িয়ে নিজামকে দেখে আদুরে গলায় গুড মর্নিং জানালাম। নিজাম পেছন থেকে আমাকে জাপটে ধরে আমার খোলা চুলে নাক ডুবিয়ে দিল। শ্যাম্পু করেছো? এত মাতাল করা স্মেল কিসের? প্রতি উত্তরে আমি জিজ্ঞেস করলাম, দুপুরে কি খাবে বলো? আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করব। মানে অফিস নেই আজ? আছে, কিন্তু যাব না, ছুটি নিয়েছি। নিজাম এবার আমার পাশে এসে দাঁড়ালো। রুকুচকে আছে তার, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কেন, শরীর খারাপ? আমি মুচকি হেসে মাথা নেড়ে চোখের ইশারায় বললাম, না। তাহলে কিছু বলতে যাব এমন সময় ওর ঠোঁটের কাছের কাটা জায়গায় আমার চোখ চলে গেল। হাত বাড়িয়ে ক্ষতস্থানটা ছুঁয়ে দিতেই নিজামের দু ঠোঁট ফাঁক করে কুকিয়ে উঠল। আহত দৃষ্টি নিয়ে জানতে চাইলাম, এখনো যন্ত্রণা করছে? ছাড়ো তো, ওরকম সময়ে টুকটাক কাটাছেড়া হওয়াটা দোষের কিছু না। দুপুরে রান্না করার সময় খেয়াল করলাম মুক্তা একটু পরপর অহেতুক বাহানায় নিজামের আশেপাশে ঘুরঘুর করছে। ব্যাপারটা বুঝেও না বুঝার ভান করে রইলাম প্রথমে, কিন্তু ধীরে ধীরে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে এক পর্যায়ে আমি খানিকটা কঠিন হয়ে মুক্তাকে তাড়া দিলাম হাতের কাজগুলো শেষ করার জন্য। মুক্তা বোধহয় এবার ঘর থেকে বের হয়ে আসলো। আমার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে মুক্তা যখন সেদ্ধ ডিমের খোসা ছাড়াচ্ছিল, আমি তখন ওর পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে নিলাম। বয়স কত হবে? 20-21। ছিমছাম গরম, স্বচ্ছ গায়ের রং, সারাক্ষণ মাথার পেছনে মোটা দড়ির মতো লম্বা বিনুনি পাকিয়ে রাখে। চুলগুলো বেশ ঘন, গলার কাছের কালো তিলটা সব সময় উন্মুক্ত থাকে বলে সহজেই নজর কেড়ে নেয়। গত সপ্তাহে দুটো ভালো মানের সালোয়ার কামিজ কিনে দিয়েছিলাম ওকে। চমৎকার মানিয়েছে বলা যায়। কাজের সুবিধার্থে ওড়নার এক পাশ বুকে ছড়িয়ে রেখে অন্য পাশ গোল করে বেঁধে কোমরে গুজে রেখেছে। সব মিলিয়ে দেখতে আহামরি কিছু না লাগলেও একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। কিন্তু নিজামের বিশেষ মনোযোগ পাওয়ার মতো কি কিছু আছে মুক্তার মধ্যে? এর মধ্যে মুক্তা বলে উঠল, ভাবি, ফ্রিজ থেকে ধনিয়া পাতা কি এখনই বাইর করবো? হ্যাঁ। মুক্তার সামনে থেকে চলে যাওয়ার পর আচমকা আমি নিজেই ওর উত্তর পেয়ে গেলাম। কণ্ঠস্বর, মুক্তার কণ্ঠস্বরই নিজামের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মেয়েদের নরম কণ্ঠের প্রতি নিজামের এক ধরনের দুর্বলতা আছে, তা তো আমি জানতাম। তবে কি নিজের অজান্তে নিজেই খাল কেটে কুমির নিয়ে আসলাম? নিজাম বাসা থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করে আর আমি থাকি অফিস। পুরনো বুয়াটা কাজ ছেড়ে চলে যাওয়ার পর আমার একটা নতুন কাজের লোকের দরকার ছিল। সে সময় মুক্তাকে পেয়ে হাফ ছেড়ে বেঁচেছিলাম। সেদিন অফিস থেকে ফেরার সময় 6 তলার ভাবি বিশ্রী ইঙ্গিতে আমাকে বলেছিল, এই বয়সের একটা মেয়েকে কাজে রেখেছেন? ভাইয়া যেখানে প্রায় সারাক্ষণই বাসায় থাকে, সেখানে এই কাজটা করা আপনার মোটেও ঠিক হয়নি ভাবি। বিল্ডিং এর সবাই কানাঘুষা শুরু হয়ে গেছে, সে খবর রাখেন? প্রতি উত্তরে আমি শুধু বলেছিলাম, আপনি রাখছেন তো তাতেই চলবে। পরের কথায়, বিশেষ করে প্রতিবেশীর কথায় মাথা ঘামানোর মতো মানুষ আমি নই। তাই সেভাবে সেদিনকার কথাগুলো আমার বাড়তি চিন্তার কারণ হতে পারেনি। তাছাড়া 3 বছর ধরে সংসার করছি, পাশের বালিশের মানুষটাকে চিনতে আমার ভুল হবার প্রশ্নই আসে না। কিন্তু কিছুদিন ধরে মুক্তার গতিবিধি আমার কাছে ঠিকঠাক লাগছে না। আমি তার কোনো দোষ ধরলে বা কিছু বললে সে নিজামের দিকে অপলক চেয়ে থাকে। নিজামও সাথে সাথে এসে তার হয়ে সাফাই গাওয়া শুরু করে। অফিস থেকে ফিরে এসে প্রায় আমার বেডরুমের বিছানায় আমি 2-3টে লম্বা চুল খুঁজে পাই। আবার হুটহাট দেখছি আমার ব্যবহৃত জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে, যেমন পাঞ্চ ক্লিপ, পায়েল, কানের দুল, টিপের পাতা, আরো কত কিছু। খাবার টেবিলে নিজামের প্লেটের দিকে মুক্তার সজাগ দৃষ্টি আমাকে আরো ভাবিয়ে তো। নিজামের প্রয়োজনগুলো আজকাল আমার চেয়ে মুক্তা বেশি খেয়াল রাখছে। না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। নিজামের সাথে খোলাখুলি কথা বলা দরকার, আর সেটা খুব তাড়াতাড়ি। সম্ভব হলে আজ রাতেই। বিকালে আমি আর নিজাম রুমের দরজা লাগিয়ে একান্ত সময় কাটাচ্ছিলাম। হুট করে দরজায় জোরে কড়া নাড়ার শব্দ পেয়ে হুড়মুড় করে উঠে গিয়ে দরজা খুলে দিলাম আমি। মুক্তাকে অস্থির ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন?
মুক্তা কড়া চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভাইজান কই? আমি ব্রু কুচকে ফেললাম। কেন? সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি রুমের ভেতর ঢুকে পড়লো। এবার নিজাম অপ্রস্তুত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুক্তা নিজামকে উদ্দেশ্য করে জোর গলায় বলে চলেছে, আপনি আমার কি বলছিলেন মনে নাই? ভাবিরে সাইরা দিয়ে আমারে বিয়া করবেন, কিন্তু আজ দেখতেছি ভাবির উপর থেকে আপনার নজরে সরতেছে না। ঘটনার আকস্মিকতায় আমি যেন থমকে গেলাম। এতদিন যা সন্দেহ করছিলাম আজ তা বাস্তবে পরিণত হয়েছে। মেনে নিতে পারছিলাম না কিছু। স্থির দৃষ্টি নিয়ে নিজামের দিকে তাকাতেই নিজাম আমার কাছে সরে আসলো। ওইসব কি বলছে নিধি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মুক্তা আমাদের দুজনের মুখোমুখি এসে দাঁড়ালো। বউয়ের সামনে এখন পিস আসতেছেন? ফাঁকা বাসায় আমার লগে কি কি করছেন ভাবির সব দেখামো? নিজাম তেরে এসে উস্কে দেয় মুক্তাকে। দেখা দেখি কি দেখাবি? নিধি, তুমি বুঝতে পারছো তো ও বড়সড় কোনো চক্রের সাথে জড়িত। প্ল্যান করে ঢুকেছিল আমাদের বাসায়, এখন ব্ল্যাকমেল করছে। বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় সব। মুক্তা আরো সামনে এগিয়ে আসলো। একদম উল্টাপাল্টা কথা কইবেন না। ধান্দা তো ছিল আপনার, আমারে ভোগ করার ধান্দা, যা আমি বুঝতে পারি নাই। সরল মনে আপনারে বিশ্বাস করছিলাম। ভাবি অফিসে যাওয়ার পরে এইটা সেইটা দিয়ে আমারে ভুলাইয়া বালাইয়া বিছানায় নিয়ে যাইতেন। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ঘাড়ের পেছনে হাত রেখে চোখ বন্ধ করে ক্লান্ত স্বরে মুক্তাকে বললাম, তোর কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে। আমি আন্দাজ করছিলাম এই লোক যে কোনো সময় পোল্টি মারতে পারে। আগের এক বাসায়ও এমন ফাঁদে পড়ছিলাম, তাই এইবার আর খালি হাতে মাঠে নামি নাই। একটুখানি চালাকির আশ্রয় নিছি। নেন ধরেন, এখানে সব ভিডিও করা আছে। কথাগুলো বলে মুক্তা তার হাতে থাকা মোবাইল আমার দিকে বাড়িয়ে দিল। এই মোবাইলটা আমি ওকে কিনে দিয়েছিলাম গ্রামে কথা বলার জন্য। আমি মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে নিজাম বিস্মিত হয়ে বলে উঠলো, কিন্তু তুই যে বলেছিলি তুই স্মার্টফোন চালাতে পারিস না। আমি আপনারা এতবার বিশ্বাস করে নিজের বিলাই দিয়া ঠকলাম, আর আপনি একবার মাত্র আমার বিশ্বাস করে ঠকবেন না, এমন কেমনে হয়? মোবাইলের স্ক্রিনের দিকে আমি আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। মাথাটা ঘুরছে, গা গোলাচ্ছে। উফ, কি বিশ্রী এক অনুভূতি। যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করে দীর্ঘশ্বাস নিয়ে মুক্তাকে বললাম, মুক্তা, তুই এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে বের হয়ে যা। মুক্তা আমার কথা পাত্তা দিল না, বরং দাপট দেখিয়ে মেঝেতে আসন গেড়ে বসে পড়লো। থাও যাবো না আমি, আগে আমার ক্ষতিপূরণ দিবেন, তারপর যাওয়া যাবে প্রশ্ন। নিজাম কিছু বলতে আসছিল, কিন্তু আমি তাকে নিজেকে নির্দোষ দাবি করার কোনো সুযোগ না দিয়ে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসলাম। পরদিন লাঞ্চ আওয়ারে হাসিবকে ডেকে নিলাম। উদ্দেশ্য অফিসের সামনে একটা রেস্টুরেন্টে বসে একসাথে লাঞ্চ করার পাশাপাশি প্রয়োজনীয় কথাগুলো সেরে নিব। খাবার অর্ডার দিয়ে টেবিলের ওপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে হাসিবের দিকে হালকা ঝুঁকে বসলাম। কালেকশনে এর চেয়ে ভালো কিছু ছিল না। হাসিব মুখ কালো করে প্রতি উত্তর করলো, ছিল, কিন্তু কণ্ঠস্বর আবার পিছিয়ে। আর আপনাকে টক্কর দেওয়ার মতো কাউকে পাইনি। যে পুরুষ আপনার মতো আগুন সুন্দরীতে মজে ছিল এত বছর, সে পুরুষকে হাত করার জন্য মুক্তার মতো মেয়েকে দরকার ছিল। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, মেয়েটা চালাক চতুর না হলে আমার আরো সময় ক্ষেপণ হতো। যাই হোক, মেয়েটাকে তার চাহিদা মতো টাকা দিয়ে অন্য কোথাও চলে যেতে বলবে তাড়াতাড়ি। ঠিক আছে, তারপরের আপডেট বলো। হাসিব শার্টের কলার ঠিক করতে করতে উত্তর দিল, সব ঠিকঠাক। আপনি বের হয়ে আসার পর নিজাম সাহেবের ফোন আসে। তারপর আপনার কথা মতো মুক্তার ভাই সেজে মুক্তাকে গিয়ে নিয়ে আসি। নিজাম কিছু বুঝতে পারেনি তো? আরে না, ছদ্মবেশটা পারফেক্ট ছিল, আর সাথে অভিনয়টাও। কত টাকায় রাজি করাতে পেরেছো নিজামকে? 50 বলেছিলাম, শেষমেশ 30 এসে ছাড়তে হলো। একবার তো ভেবেছিলাম ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার ভয়ে মুক্তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। অবাক দৃষ্টি নিয়ে জানতে চাইলাম, 30 লাখ? 1000। মুখ ভঙ্গি পাল্টে ফেলে হতাশ হয়ে বললাম, লস প্রজেক্ট। কিন্তু বিয়ে করতে রাজি হতো না, এতটুকু শিওর ছিলাম। এবার হাসিব আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, আচ্ছা, আপনি তো এমনিতে ওনাকে ছেড়ে দিতে পারতেন, এত নাটকীয়তার কি দরকার ছিল? নিজামকে বিয়ে করতে রাজি হয়েছি বাবার চাপে পড়ে। চেয়েছিলাম একা থাকতে, বাবা থাকতে দিল না। বিয়ের পর সংসারে একেবারেই মন টিকছিল না। ধরাবাঁধা দায়িত্ব, নিয়ম করে বেড শেয়ার করা, আদর্শ স্ত্রী হয়ে থাকা, এসবের মধ্যে থেকে দম বন্ধ হয়ে আসছিল আমার। এমন সময় দেখা হয়ে গেল তোমার স্যারের সাথে। মনে ধরে গেল তাকে।
ব্যাস সুযোগ থাকলাম নিজামের কাছ থেকে মুক্তি পাওয়ার। হ্যাঁ, চাইলে কোনো নাটকীয়তা ছাড়াই ছেড়ে আসতে পারতাম, তবে সেক্ষেত্রে বাবার সকল সম্পত্তি থেকে বঞ্চিত হতাম। এত এত প্রপার্টির মায়া ছাড়ি কি, কিন্তু এখন আর সেই ভয় নেই। প্রপার্টির সাথে বাবার সহানুভূতিরও কমতি থাকবে না। কিন্তু আপনি কিভাবে শিওর ছিলেন যে আপনার হাজবেন্ড আপনার ফাঁদে পা দিবে? ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো আমার। ফাঁকা মাঠে গোল দিতে পারে না কাঁচা খেলোয়াড়রা। নিজামকে আমার কখনোই কাঁচা খেলোয়াড় বলে মনে হয়নি। তাছাড়া 3 বছর ধরে সংসার করেছি, পাশের বালিশের মানুষটাকে চিনতে আমার ভুল হবার প্রশ্নই আসে না। এর মধ্যে আমার ফোন বেজে উঠলো। আমি হাসিবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমার স্যার। মানুষটা এত তারা কিসের বলতে পারো? মাহিন, খাটে আসো, আমার সাথে ঘুমাবা। খাটে আসলে তখন উল্টাপাল্টা কিছু করলে আমার দোষ নেই। তোমাকে কে দোষ দিবে? আমরা হাজবেন্ড ওয়াইফ। তাহলে রোমান্স করতে পারবো আপনার সাথে? রোম্যান্স বলতে? হাজবেন্ড ওয়াইফ যা করে বাসর রাতে। আমি জানি না কি করে। আমি শিখিয়ে দিব। কিছুদিন আগে মাহিনদের কলেজ থেকে প্রায় 3টি বাস এসেছে, আর এখানেই একটা পিকনিকের মতো অনুষ্ঠানের আয়োজন করেছে ওদের কলেজের ছাত্রছাত্রীরা। স্টেজে কেউ একজন আসলেন বক্তৃতা দিতে, কিন্তু মাহিনের সেই দিকে কোনো মনোযোগ নেই। মাহিন তো বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। যখনই ম্যাডাম তার মধুর মায়াবী গলায় থুকু তার ঝাঁঝালো কণ্ঠে বক্তৃতা দিলেন, তা শুনে আশেপাশের কুকুরগুলো পালালো। মাহিন সবার সামনেই বসেছে, তাই ম্যামের চোখে পড়ে গেল। মাহিন, কি ব্যাপার? এভাবে তোমরা মনমরা হয়ে বসে আছো কেন? ভুলে গেছো যে আমরা এখানে পিকনিক করতে এসেছি? না ম্যাডাম, আমরা মন মরা হয়ে বসিনি, আমাদের মনটা আসলে অন্যদিকে। ও আচ্ছা, তো কোথায় মনোযোগ তোমার? থাক ম্যাডাম, বলা যাবে না। আমার না শরম করে। কেন, লজ্জার কি আছে? বলো, সবাই তো কলেজেরই। আছে ম্যাডাম, আছে। আপনি বুঝবেন না, অনেক লজ্জার কথা। মাহিনের কথা শুনে ম্যাম সহ কলেজের সবাই হাসতে লাগলো। বলো বলো, কি কথা? সবাই একটু হাসি আমরা, আর তোমার মতো লজ্জা পাই। না থাক ম্যাম, পরে এক সময় বলবো নি। আচ্ছা, এতই যখন শরম পাচ্ছ, তাহলে পরেই বলো, কেমন? ধন্যবাদ ম্যাম। আপনি? ধন্যবাদ দিলে হবে না, এখানে এসে ডান্স করতে হবে। কি বলেন ম্যাডাম, আমি ডান্স করব? হ্যাঁ অবশ্যই। তোমাদের পিকনিক, আমরা নাচ করব নাকি? না করলে হয় না ম্যাম। বলেছি যখন, তখন করতেই হবে। মাহির স্টেজে নাচতে লাগলো, তখনই একটা মেয়ের দিকে নজর পড়লো। স্যার ম্যাডামদের মাঝেই বসেছিল মেয়েটা। মেয়েটাকে দেখে সমবয়সী মনে হচ্ছিল। কাজল কালো নয়নগুলো মাহিনকে ঘায়েল করছিল, আর ও মুগ্ধ নয়নে চেয়েছিল মেয়েটার দিকে। নীল শাড়ি পরেছে, সেই সাথে কালো কাজল আর নীল চুড়ি, যেন বসন্ত এসে গেছে। মাহিন মেয়েটাকে ইশারা করে নাচছিল। মাহিনের কাণ্ড দেখে সবাই তাকিয়ে দেখছিল যে কার দিকে ইশারা করছে, কারণ মাহিন এসব করে না কোনোদিন। মেয়েটা কিছুটা অবাক হলেও হাসতে লাগলো, আর মাহিন স্টেজ থেকে নেমে মেয়েটির দিকে এগিয়ে গেল এবং মেয়েটির হাত ধরে একটা টান দিল। মেয়েটি বসা থেকে উঠে দাঁড়ালো এবং সোজা বুকে এসে পড়লো। মেয়েটির কোমরে হাত দিয়ে টান দিল মাহিন, এবং আরো যেন হার্টবিট শোনা যাচ্ছিল। মাহিন, এগুলো কি করছো কি? মাহিন, ম্যাডামের কোনো কথা মাহিনের কানে যাচ্ছে না। প্লিজ এসব বলো না, ও তোমাদের ম্যাডাম হয়। মেয়েটা মাহিনের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, আর ওর ঠোঁটগুলো কাঁপছিল। মাহিন আর কিছুই বলল না, সোজা ঠোঁটগুলো ওর ঠোঁটে ডুবিয়ে দিল। মাহিন কাঁধে কারো স্পর্শ পেয়ে হোসে ফিরল। মেয়েটাকে ছেড়ে দিয়ে যেই তাকালো, গালে কতগুলো পড়লো, মানে থাপ্পড়গুলো ম্যাম দিয়েছে। আর ম্যাডামের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে ম্যাম প্রচন্ড রেগে আছে। মাহিন মাথা নিচে দিয়ে দাঁড়িয়েছিল, আসলে হুঁশ হারিয়ে ফেলেছিল তখন। হাতটা ছাড়ো ওর। মাহিন এতক্ষণ খেয়াল করেনি যে ওর হাত ধরে রেখেছে। ম্যামের কথায় হাতটা ছেড়ে দিল। কলেজের সবার মুখে একই কথা। মাহিন এটা কিভাবে করলো? কারণ মাহিনের জন্য মেয়েরা হাত পর্যন্ত কাটে। মাহিন, এটা আশা করিনি। আর তুমি তো এমন না, বলো কেন করলে? ম্যাম, মাপ চাওয়ার মতো মুখ রাখেনি, তবে কিভাবে কি করলাম আমি জানি না। কিভাবে মানে? তুমি নিজে এসে করেছো কাজটা, তাও তোমার ম্যামের সাথে। ম্যাম মানে? উনি আমাদের ম্যাম? হ্যাঁ ম্যাম। আর মাহিন, তোমাকে এই মুহূর্তে এই কলেজ থেকে এক্সপেল করা হলো। আচ্ছা ম্যাম। তবুও পাত্তা পাই না। মাহিন বেরিয়ে যাচ্ছে পিকনিক স্পট থেকে, কাঁধে ব্যাগ নিয়ে। সেই সাথে ওর বন্ধুরাও। ম্যাম হয়তো চায়নি এই কাজটা করতে, সেই সাথে ওর বন্ধুরাও। ম্যাম হয়তো চায়নি এই কাজটা করতে, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। গেটে ম্যাম এসে মাহিনকে দাঁড় করালো। মাহিন, তুমি কেন এই কাজটা করলে এভাবে?
তুমি যদি আমার মেয়েকে পছন্দই করতে তাহলে আমাকে পার্সোনালি বলতে পারতে, আমি নিজ হাতে তোমাদের বিয়ে দিতাম। কেন করলে মাহিন? কেন নিজের জীবনটা নষ্ট করলে? মাহিন মাথা নিচু করে চলে এলো। বাড়িতে ফেরার পরে গেট দিয়ে ঢোকার পরেই মাহিনের আম্মু থাপ্পড় বসালো কয়েকটা। ও অবাক হয়ে আম্মুর পানে চেয়ে রইল। আম্মু কি হলো, হঠাৎ আমাকে মারলে যে? বেয়াদব, মান সম্মান তো রাখলি না। আমি কোনোদিন এই জিনিস তোর থেকে আশা করিনি। তাহলে খবর পৌঁছে গেছে? পৌঁছাবে না, কলেজের প্রিন্সিপাল তোর আব্বুকে ফোন দিয়েছিল, রেগে আছে হয়তো, বাড়ি থেকেই বের করে দিবে। আম্মু, আমার বিশেষ কিছু বলার নেই, কারণ দোষটা আমারই, আর এজন্য আমার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। কি রে, কখন আসলি মাহিন? এই তো মাত্র আসলাম আব্বু। তো কি কাজ হাসিল করে এসেছিস? আব্বু, আমি কি করেছি আমি জানি না, সবটা হঠাৎ করে হয়ে গেল আমার অজান্তেই। মেয়েটাকে পছন্দ তোর না আবেগের বশে করেছিস? আব্বু, তোমার ছেলে আবেগে আত্মহারা না, সেটা জানো? সোজা সাপটা উত্তর দিবি, কথা ঘোরালে থাপড়ে দাঁত খুলে ফেলবো। হ্যাঁ আব্বু, প্রথম থেকে পছন্দ করে ফেলেছি। আচ্ছা, কাল থেকে কলেজে যাবি, আমি দেখছি কি করা যায়। আর মনে কোনো অপরাধবোধ রাখবি না। কি হলো কি আবার তোমার? ছেলেটা কিভাবে ছেড়ে দিলে কেন? তুমি বুঝবে না, এগুলো ছেলেদের ব্যাপার স্যাপার। মাহিন ওর আব্বুর ব্যবহারে একেবারে অবাক হয়ে গেছে, কারণ আব্বু প্রচন্ড জেদি আর আব্বুই ওকে সবচেয়ে বেশি শাসন করে থাকে। কিন্তু সেই আব্বুই আজকে ওর মন বুঝতে পারল না। একেই হয়তো বলে বাবা। কিন্তু ওর আব্বু কেন বলল যে কাল থেকে কলেজে যেতে? উনি জানেন না মনে হয় যে মাহিনকে টিসি দেওয়া হয়েছে। আব্বু, একটা কথা ছিল, আমাকে তো কলেজে থেকে এক্সপেল করা হয়েছে। জানি, কিন্তু ভুলে যাস না তোর দাদা ওই কলেজের প্রতিষ্ঠাতা, আর আমার ছেলেকে সামান্য একটা ব্যাপারের জন্য কলেজ থেকে বের করে দিতে হবে? কার এত সাহস? বাঘের বাচ্চার মতো কলেজে যাবি, আর ভুলেও যেন কোনো রিপোর্ট না আসে। আচ্ছা আব্বু। রুমে চলে আসলো মাহিন। পরশু থেকে আবার কলেজ খোলা। পরশুদিন অন্য দিনের মতো কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলো বন্ধুরা। মাহিনকে কলেজে দেখে অবাক হলো, প্লাস অনেক খুশি হলো। ক্যাম্পাসে বসে আছে মাহিন। কলেজে একে একে সব স্যার ম্যাডামরা কলেজে ঢুকলো, কিন্তু ওর সেই ম্যাডামকে আর দেখতে পেল না। ভাবতে লাগলো যে আর সে আসবে না, তাই বেরিয়ে যেতে লাগলো। কিন্তু যে গেট পর্যন্ত পৌঁছলো তখনই দেখতে পেল একটি রিকশায় করে কে যেন আসছে। ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল ওর ম্যাডাম, মানে ক্রাশ, যাকে দেখে সে নিজেকে পর্যন্ত করতে পারেনি। রিকশাটা কলেজে ঢুকলো, মাহিনও গেল, কারণ ম্যাডাম আছে যেখানে মাহিনও সেখানে। পিছনে পিছনে গিয়ে ক্লাসে গিয়ে বসলো। ক্লাসে ম্যাডাম একটু পরেই ঢুকলো এবং ক্লাস করাতে লাগলো, আর মাহিন বসে রইল ক্লাসে। ম্যাডাম কেমন করেছে মাহিনের দিকে দেখছিল। ও প্রথমে ব্যাপারটা লক্ষ্য না করলেও পরে লক্ষ্য করলো। ম্যাডাম এত কিউট যে মাহিন নিজেকে কোনো রকমের সামলে বই দিয়ে মুখ ঢেকে বসে রইল। ক্লাস টপার মাহিন, তাই বিভিন্ন প্রসঙ্গে ম্যাডাম মানে জুই মাহিনের দিকে তাকাচ্ছিল, যেটা ওর ভালো লেগেও লাগছিল না, কারণ ও ক্লাসে আছে আর এখানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আই ছেলে, তুমি দাঁড়াও। জি ম্যাম, বলুন। তোমাকে কখন থেকে দেখছো অমনোযোগী? মনোযোগ কোথায় থাকে? মনোযোগ তো ক্লাসেই থাকে ম্যাডাম। ক্লাসে থাকো তো আমি দেখি না কেন? দেখবেন কিভাবে, কানা হয়ে গেছেন। ছি, আমি কানা হয়ে গেছি? হ্যাঁ ম্যাম, কানা যাকে বলে অন্ধ, যার সংজ্ঞা হলো যারা চোখে দেখে না তাদেরকে অন্ধ বলা হয়, মানে কানা। আমার এই কথার সাথে ক্লাসে সবাই হাততালি দিতে লাগলো। সাইলেন্স। এই ছেলে, তোমার সাহস কি করে হয় আমাকে কানা বলার? তাহলে আর কি বলবো ম্যাডাম, আমি এতক্ষণ ধরে আপনার দিকে না চাইতেও তাকিয়ে আছি, আর আপনি বলেন কি না আমার মনোযোগ নাই। ম্যাডাম, এত মনোযোগী হলে বাসায় বউ তো না খেয়ে থাকবে। এবারও ক্লাসের সবাই হাসতে লাগলো। জুই এবার নিজের জালে নিজেই ফেসে গেছে, তাই আর কিছু বলল না। মাহিন ক্লাস শেষ করে বাসায় ঢুকতেই আপু ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিল, কিছুই বুঝতে পারলো না। আব্বু, কি হলো, তুমি হঠাৎ আমায় মারলে যে? তোকে আমি বলেছিলাম কলেজে গিয়ে ভালো হয়ে থাকবি, কোনো কিছু না করতে। যদি কিছু লাগে তাহলে আমাকে বলবি। আর তুই কিনা আজকে ক্লাসে সবার সামনে জুইকে প্রপোজ করেছিস। এই কথা শুনে স্টার জলসার বাংলা সিনেমার মতো মাহিনের আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর চোখে অটোমেটিক জল চলে আসলো। যেই আব্বুর মান সম্মান রাখার জন্য ম্যাডামের দিকে ঠিক মতো তাকালো না, আর সেই ম্যাডাম কিনা ওর নামে এগুলো বানিয়ে বলেছে। তোর আর কলেজে যাওয়া লাগবে না, তোর জন্য মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে দিব। আব্বু, আমার পরীক্ষাটা? পরীক্ষার সময় গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে আসবি। আচ্ছা আব্বু।
এই বলে মাহিন বুক ভরা বেদনা নিয়ে রুমে চলে আসলো আর ম্যাডামের কথা ভাবতে লাগলো। রুমে এসে বাড়ির কাজের লোককে দিয়ে এক প্যাকেট সিগারেট আনালো। সিগারেট টানতে টানতে ঘুমিয়ে গেল। সকালে আজকে আর কলেজে যাবে না, কারণ কলেজে গেলে আব্বু বকবে। আব্বুর বকা খেতে চায় না, তাই কলেজে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় গেল। আড্ডা দিতে গিয়ে রাত হয়ে গেল। এভাবেই চলছিল মাহিনের জীবন। একদিন পার্টি করে একটু মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে ফিরছিল, তখনই দেখলো একটা মেয়েকে কয়েকজন বিরক্ত করছে। মাহিন এগিয়ে গিয়ে তাদের সাথে হাতাহাতি করতে লাগলো। এক পর্যায়ে ছেলেগুলো চলে গেল। মাহিনের ডান হাতটা সামান্য কেটে গেছে আর মেয়েটা সাইডে বসে কান্না করছিল। মেয়েটাকে বসা থেকে দাঁড় করাতেই যা দেখতে পেল তা দেখে ওর আকাশ কালো হয়ে বাংলা সিনেমার মতো বিদ্যুৎ চমকাতে লাগলো। কারণ এটি কলেজের যেই কম বয়সী ম্যাম। মাহিনের জেদে হাত পা গরম হয়ে যাচ্ছিল। হাতে মদের বোতল ছিল, যেটা হাতের ভেতরে ভেঙে গেল আর কাচের টুকরো হাতে বিঁধে রক্ত ঝরতে লাগলো। জুই মাহিনের রক্তাক্ত হাত দেখে ধরতে গেলে মাহিন বাইক নিয়ে চলে আসলো। পরের দিন পরীক্ষা, তাই যথারীতি কলেজে গেল। কারোর সাথে কোনো কথা বলল না, খাতা নিয়ে লিখতে লাগলো। হলে গার্ড দিতেই ম্যাডাম সহ আরেক স্যার আসলো। খাতা আর প্রশ্ন দেওয়া হলো। মাহিন লিখতে লাগলো। ওর হাত গতকাল রাতে 2 বার কেটে গেছে, ব্যান্ডেজ করেছিল, তবুও হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, যেটা পরীক্ষার খাতায় লাগছিল, এবং খাতার 3টে পৃষ্ঠা নষ্ট হয়ে গেল। জুই এটা দূর থেকে লক্ষ্য করলো এবং মাহিনের পাশে এসে বলল যে, দাও আমি লিখে দিচ্ছি, তুমি বলো আমি লিখে দিচ্ছি। না, আমার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। আমার হাত কেটেছে, সেরে যাবে। কিন্তু থাক, আপনি চান আমি বাঁ হাতে লিখতে পারি বলে বাঁ হাত দিয়ে লিখতে লাগলাম। হলের সকল ছাত্ররা মাহিনের দিকে এলিয়েনের মতো দেখছে, কারণ একটা মানুষের এত গুণ কিভাবে থাকে। একাধারে গায়ক, ডান্সার, টপার। মাহিন এভাবে সবগুলো পরীক্ষা দিল। রেজাল্টের দিন একটু চিন্তিত ছিল, কারণ বাঁ হাতে লিখেছিল। রেজাল্ট দেওয়া হলো সবার। মাহিনের রেজাল্ট পেয়ে ওর গেছেন আব্বুর একটু পরে ফিরে আসলেন, সাথে অনেক মিষ্টি। মাহিন বুঝলো না ব্যাপারটা। ওর আব্বু এসে জড়িয়ে ধরলো মাহিনকে। বাবা, আমি তোকে কলেজে যেতে দেইনি, তাও তুই এত ভালো রেজাল্ট করে সারা দেশে তোর নাম করেছিস বাবা। খবরে দেখাচ্ছে তোকে। এত ভালো হয়েছে? আমার রেজাল্ট কি বাবা? তুই আমাদের বোর্ডের ভিতরে প্রথম হয়েছিস, আর তোর রেজাল্ট সরাসরি শিক্ষামন্ত্রী তোর হাতে তুলে দেবেন। কাঁদিস না বাবা, তোর খুশির দিন আজকে। কলেজের প্রধান সংবর্ধনা জানাতে আসলেন মাহিনকে এবং সারা কলেজে ব্যাপী সাফল্য উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হলো। কলেজের অনুষ্ঠানে জুই মাহিনের দিকে বারবার তাকাচ্ছিল, আর কিছু বলতে চাইছিল, কিন্তু পাত্তা দিচ্ছিল না। ওর চোখে অনুতাপ দেখে মাহিন খানিকটাও বিচলিত হলো। শিক্ষামন্ত্রী এসে মাহিনকে সংবর্ধনা দিয়ে গেলেন। উনি চলে গেলে মাহিনের আব্বু আর জুইয়ের আম্মু স্টেজে এসে কথা বলতে লাগলেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আমি স্টেজে এসেছি। সেটা হলো মাহিন আর জুয়ের ব্যাপার নিয়ে। মাহিন আর জুই দুজনেই অবাক হলো। ওদের নাম শুনে দুজনে দুজনের দিকে তাকালো। হ্যাঁ, ওদের বিষয়ে বলতে এসেছি। ওই দিনের সেই ঘটনার সাক্ষী অনেকেই, আর সেটার সংশোধন করতেই আমাদের এখানে আসা। আমি মাহিনের আব্বুকে বলেছিলাম যে আপনার ছেলে কলেজ টপার হলেও বিগড়ে যাচ্ছে, আর কলেজ টপার হয়ে লাভ নেই, হলে দেশসেরা হতে হবে। তাই উনি বলেছিলেন আমার ছেলে দেশসেরাই হবে, আর আপনি নিজে তখন আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিবেন। হ্যাঁ, আমি হেরে গেছি, আর আমি খুশি যে আমি হেরে গেছি, কারণ এই হারেই আমার জিত। বাবা মাহিন একটু স্টেজে আসবে। মাহিন স্টেজে গেল। ও যাওয়ার পর উনি জুইকে ডাকলেন। রোদ, তোমার সাব্বিরকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? ম্যাডাম, এটা কিভাবে হয়? উনি আমার ম্যাডাম, আর শত হলেও সিনিয়র বলে কথা। ওর আব্বু একথা শুনে স্টেজে ওর কান টেনে ধরলেন। হতচ্ছাড়া, যখন ম্যাডামকে কিস করতে গিয়েছিলে তখন মনে ছিল না সিনিয়র? এখন ভাব মারাস? ওর আব্বুর কথা শুনে সবাই হাসতে লাগলো, আর মাহিন লজ্জায় লাল হয়ে গেল। বর্তমানে বাসর রাতে মাহিন জুইকে চড়িয়ে ধরে খাটের কোনায় নিয়ে কিস করতে লাগলো। জুই পাগলের মতো শব্দ করছিল। আপনার শরীর এত গরম কেন? জানি না, মনে হয় জ্বর আসছে। আজকে আপনার জ্বর, আর আমি আনবো আপনার ঠোঁট থেকে শুরু করি। এই রিফাত, শোনো না, একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। কেন? কি করেছ আবার নতুন করে? টান দিলেই ব্যথা করে, বের হইতেছে না। কয়েকবার টানটানি করলাম,
লাল হয়ে গেছে ব্যথায়। কিভাবে কি হয়েছে বুঝতেছি না, ভালো করে গুছিয়ে বলো। আজকে না বাড়ির সবাই বাইরে বেড়াতে গেছে, বাড়ি ফাঁকা ছিল। তো ফাঁকা বাড়িতে কি এমন করলে? ঢুকিয়ে দিয়েছে পুরোটা, এখন বের হতে চাইছে না। ঢুকিয়ে দিয়েছো মানে ঢুকালি ঢুকে যায় নাকি? আগেও ঢুকিয়েছি, বের করেছি, তখন ঢুকতো আর বের হতো, কিন্তু আজকে অনেকদিন পর ঢুকালাম, এখন আর বের হতেই চাইছে না। আগে নিয়মিত ঢোকাতেই বের করতে। হ্যাঁ, এখন বলো প্লিজ কি করব? আমার প্রচুর জ্বলছে, সাবান দিয়ে ট্রাই করি, যদি বের হয়ে যায়। আরে না, সাবান লাগালে জ্বলবে, তুমি তেল দিয়ে ট্রাই করো। আরে অনেক মোটা এটা আর কালো, বের হতে চাইছে না তো। তেল দিয়েছি আমি, তবুও বের হচ্ছে না। অনেক মোটা আর কালো, এই জিনিস কোথায় পেলে তুমি? আম্মু অনলাইনে অর্ডার করেছিল ওনার জন্য, কিন্তু আজকে আম্মু বাড়িতে নেই, তাই আমি ভাবলাম একটা ট্রায়াল দিলে কেমন হয়। এত বড় জিনিস ঢোকাতে গিয়েছো কেন? এখন বোঝো ঠেলা। আরে আমি জানলে কি আর ঢোকাতাম, আগেও ঢুকিয়েছি, বললাম না, আজকেই এমন হলো। খুব জ্বলছে। হ্যাঁ, লাল হয়ে গেছে একেবারে। এক কাজ করো, আমাকে কয়েকটা ছবি তুলে পাঠাও দেখি কি অবস্থা। ছবি তুলে পাঠাবো, বাট আম্মুকে দেখাতে পারবে না, পরে আম্মু আমাকে পিটাবে। আচ্ছা দেখাবো না, আগে আমি তো দেখি। আচ্ছা ওয়েট করো, আমি ছবি তুলে পাঠাচ্ছি, দেখো যদি বের করা যায়, না হলে তুমি বাড়িতে এসে বের করে দিয়ে যাও। আগে ছবিটাও দেখি, এখান থেকে কিছু করা যায় কিনা। তোমাদের বাড়িতে গেলে না জানি আরো কি ঢুকে যাবে। আচ্ছা ওয়েট করো, আমি ছবি তুলে পাঠাচ্ছি। রিফাত এইদিকে বারান্দায় একবার, আবার ওইদিকে ছুটোছুটি করছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল রিফাত। রাইসার কথা শুনে সিগারেটের চাইতে বেশি নেশা হয়ে গেছে। রিফাত আরেকটা সিগারেট ধরাতে যাবে, ঠিক তখনই রাইসা মেসেজ দিল। টুম করে ফোন বেজে উঠল। ছবি লোড নিচ্ছে না রিফাতের, ওয়াইফাই সমস্যা করছে। রাউটার অফ করে অন করলো, তবুও সমস্যা যাচ্ছে না। আবার টেনশন কাজ করছে, রাইসা যদি ছবি ডিলিট করে দেয়। শেষমেশ রাতুলকে ফোন দিল। হ্যাঁ মামা বল। মামা, আমার ফোনে 100 টাকা দে তো, বিপদে আছি। আরে কি হয়েছে তোর, হঠাৎ 100 টাকা? মামা প্লিজ দে, তোরে 200 টাকা দিবনি, এখন 100 দে। আচ্ছা দিতেছি, দেখ মেসেজ চেক কর, পাঠিয়ে দিয়েছি। থ্যাঙ্কস দোস্ত। রিফাত ফোন কেটে দিল। 2 টাকা ছিল ফোনে, এখন 100 আছে। জলদি করে ইন্টারনেট কিনে মেসেজে গেল রিফাত। মেসেজ লোড নিচ্ছে আর রিফাতও ওয়েট করছে সেই কালো মোটা জিনিস দেখার জন্য। ছবি লোড নিতেই রিফাত পাথর হয়ে গেল। মুখ বন্ধ হয়ে মাথা কাজ করা বন্ধ করে দিল। মনে মনে নিজেকে দুনিয়ার সব থেকে বড় হাবলা মনে হলো। এই তুমি কোথায় গিয়েছিলে প্লিজ বলো, এবার কিভাবে বের করবো এগুলো? আগে বললেই হতো যে হাতে চুরি আটকে গেছে, এইভাবে কালো মোটা চলছে, এগুলো বলে এই গরিবকে কষ্ট দেওয়ার মানে কি? আর আমি তো বললাম যে আম্মু কিনেছিল হাতে পরার জন্য। তুমি ফোন রাখো, আমি অফলাইনে গেলাম, তোমার চুরি নিজেই বের করো। জানতাম এইগুলাই বলবা, সবাই স্বার্থপর। তোমাকে হাতের কাছে পেলে যে কি করতাম। কি করতাম? মুখ ছোটাবা না একদম। রুমের দরজা খোলো, আমি আসতেছি। রাইসা হচ্ছে রিফাতের আন্টির মেয়ে প্লাস গার্লফ্রেন্ড। আর গার্লফ্রেন্ড বললে ভুল হবে, কারণ দুজন দুজনকে ভালোবাসে, বাট কেউ বলে না কাউকে। আর রাইসাদের বাড়ি রিফাতদের বাড়ির ঠিক সামনেরটা। রাইসা দরজা খুলে দাঁড়াতেই রিফাত ছুটে এলো। রাইসা বাচ্চাদের মতো মুখ করে দাঁড়িয়ে আছে, যেন কেউ ওর চকলেট ছিনিয়ে নিয়েছে। রিফাত রাইসাকে বাসার ভেতরে নিয়ে দরজা আটকে দিল আর রাইসাকে বাথরুমে নিয়ে গেল। আরে খারাপ কিছুর জন্য নয়, চুরি খোলার জন্য। রিফাত এবার সাবান মাখাতে লাগলো রাইসার হাতে, আর রাইসার হাত থেকে চুরিগুলো এক এক করে বের করে নিল। হে মা, এত সহজে বের হয়ে গেল? আমি কত টানলাম, বাট বের হলো না তখন। তোমার মতো গোবর গণেশের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? আমাকে গাধা বললে? গাদাকে কি করে বলবো? তুমি যে একটা জিরাফ। এমন কামড় দিব মুখ বন্ধ হয়ে যাবে। কেন আমাকে কামড় দিবে কেন? আমি তোমার কি হই? কামড় দেওয়ার জন্য কিছু হওয়া লাগে না। কেন আমাকে গার্লফ্রেন্ড বানালে কি সমস্যা? আমার গার্লফ্রেন্ড লাগবে না, বউ লাগবে। আমাকে বিয়ে করে নাও, তোমার বউ হয়ে যাব। এত সোজা না সব। চাকরি ছাড়া কেউ কারোর মেয়েকে কোনো ছেলের হাতে তুলে দেয়? না দিয়ে পালিয়ে যাব দুজন বহু দূরে। সারা জীবন পালিয়ে বাঁচার চাইতে একা থাকা ভালো। আমি আসি এখন, আন্টি চলে আসবে। আসুক আম্মু, তো কি সমস্যা? তোমার সমস্যা না, সমস্যা আমার বাসায় বিচার যাবে। আন্টি এমনিতেই রাগি। আম্মু বাইরে বাইরে এই রাগ দেখায়, ভেতরে অনেক নরম। জানি। এখন দরজা আটকে দাও, আমি আসি। আচ্ছা, তবে থেকে গেলে খুশি হতাম। পরে আমাকে নিয়ে কফি ড্যান্স দেখ সবাই।
কফিন ড্যান্স দিতে যাবে কেন? আমার আম্মু কিন্তু একটুও রাগি না। উফ, মাথাটা কেমন যেন ঘুরছে। ঘুরবেই তো, বেঁচে আছিস এটাই বড় কথা। আমি বাসায় আসলাম কি করে? আমি তো এখানে গেলাম, তারপর হঠাৎ কি হলো? রাতরা তোকে বাড়িতে দিয়ে গেছেন, তোর মাথা ফেটে রক্ত সারা শরীর লাল হয়ে গিয়েছিল, তারপর হাসপাতালে নিয়ে রক্ত দেওয়া হয়েছে তোকে। আজকে কয় তারিখ আম্মু? আমাকে এখন আম্মু ডাকিস? উত্তার বাচ্চা, তোর কিছু হলে আমার কি হতো? আমার তো সবার মতো একটার বেশি সন্তান নাই, আমার তো তুই একজনই আছিস। আম্মু কান্না কইরো না, আমি তো থামাতে গেছিলাম কিন্তু নিজেই থেমে গেছি। এখন চুপচাপ শুয়ে থাক, কোনো নড়াচড়া করবি না। আমি খাবার নিয়ে আসছি। 3 দিন যাবত ঘুমিয়ে আছিস। কি 3 দিন? হ্যাঁ 3 দিন। আর ওই যে পাশের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ একটা মেয়ে আছে না, কি যেন নাম? রাইসা? রাইসার কি হয়েছে? ওকে তো দেখতে এসেছিল অনেকবার। হায় রে কান্না, ও কি তোর ফ্রেন্ড নাকি? আসলেই? হ্যাঁ, আসলেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। মানুষ মানুষের মৃত্যুতেও এত কান্না করে না। এসে রিফাত রিফাত করে গড়াগড়ি করেছিল। ওর নাম্বার থাকলে আমাকে দে, আমি ফোন করে ওরে বলে দিচ্ছি, না হলে আবার আসবে। থাক আম্মু, আমি বলে দিচ্ছি। তোর কিন্তু বেড রেস্ট, 3 দিন বিছানা থেকে নড়বি না। আম্মু ফোনে বলে দিচ্ছি, টেনশন নিও না। আচ্ছা, নড়বি না এখান থেকে, আমি আসছি। রিফাতের আম্মু রুম থেকে বের হতে রিফাত রাইসাকে ফোন করে, আর ওর ফোনটার সাথেই ছিল। ফোন বাজতে দেরি ধরতে দেরি হলো না। হ্যালো রাইসা? ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ ছাড়া কোনো শব্দ আসছে না। রাইসা, কথা বলছো না? আরে পাগলি, কান্না করতেছো কেন? আমি তোমাকে দেখবো। তুমি ঠিক আছো? এখন কিভাবে দেখবা? আম্মু বিছানা থেকে নড়তে দিবে না। আমি জানি না, আমার তোমাকে না দেখা পর্যন্ত শান্তি নেই। আচ্ছা বারান্দায় আসো। আমি বারান্দায় যাচ্ছি, তবে যাবো আর আসবো, আম্মু এসে পড়বে। আচ্ছা। রিফাত বারান্দায় যেতেই দেখলো ওই পাশের বারান্দায় স্পষ্ট আলোতে রাইসা দাঁড়িয়ে কাঁদছে। আরে পাগলি, কান্না করছো কেন? আমি ঠিক আছি তো। আর আম্মু জিজ্ঞেস করছিল তুমি আমার কে। তুমি কি বলেছো? আমি বলেছি ফ্রেন্ড। কেন? এছাড়াও আমাদের মাঝে কোনো সম্পর্ক আছে? এখন যাবার বলবা তোমার হবু বউ আমি। আর তুমি ঠিকই বলছো, আমার আম্মু একটা দরজাল। কত যুদ্ধ করে তোমার সাথে দেখা করতে গিয়েছে জানো? আচ্ছা আমি রুমে যাই, আম্মু দেখে ফেললে পিটাবে। রিফাত এক লাফে বিছানায় এসে শুয়ে পড়লো আম্মু আসার আগে। আচ্ছা রিফাত, একটা প্রশ্ন করি? হ্যাঁ করো, কি প্রশ্ন? কোনোদিন তো প্রশ্ন করো না। আমার যদি কারোর সাথে বিয়ে ঠিক হয় তখন কি করবে? হঠাৎ এই প্রশ্ন করলে কেন? উত্তর দাও। তোমাকে নিয়ে নিরুদ্দেশ হতে পারবো না, তবে বিয়ে আটকানোর চেষ্টা করব। তাহলে এখন সেটাই করো। আমার বিয়ে ঠিক করার কথা বলছে আম্মু। তুমি অসুস্থ তাই বলতে পারিনি, এখন বললাম। কালকে সম্ভবত আংটি পরিয়ে যাবে আর পরশু বিয়ে। রাইসার মুখে বিয়ের কথাটা শুনে রিফাত যেন জমে গেল। মাথা কাজ করা বন্ধ করে গিয়েছে, এমনই একটা অবস্থা। রিফাত শুনছো? আচ্ছা রাইসা, আমি দেখছি কি করা যায়, তুমি টেনশন নিও না। প্রয়োজনে এক্ষুনি যাব তোমাদের বাসায়। একদমই না, এই অবস্থায় বাসা থেকে বের হব না। তোমার শরীর ভালো না, ব্যান্ডেজ গুলো এখনো মাথায়। আর তারপর আব্বু আম্মু সবাই বাসায়। আমি আসতেছি। রিফাতের আম্মু রান্নাঘরে খাবার গরম করছিল। এই ফাঁকে রিফাত বাসা থেকে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লো। 3 দিন যাবৎ মুখে পানিও পড়েনি, আর মাথা ঘুরছে একটু পরপর রিফাতের। কোনো রকমে রাইসাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছলো। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইলে রাইসার ছোট ভাই এসে দরজা খুলে দিল। রিফাত ভেতরে প্রবেশ করলো। কি ব্যাপার রিফাত, এত রাতে তুমি? আর তুমি তো অসুস্থ, জ্ঞান ফিরলো কখন? আন্টি প্রয়োজনে এসেছি, আর জ্ঞান মাত্রই ফিরেছে। বসো বসো, তোমার মাথা ঘুরছে সম্ভবত। রিফাতের সাউন্ড শুনে রাইসা ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু ওর আম্মুর জন্য কাছে গেল না। দূর থেকে দাঁড়িয়ে দেখছে, এখনো রক্তের স্পট গালি গলায়। আন্টি আমি ঠিক আছি, আমার কথাগুলো শুনুন দয়া করে। হ্যাঁ বাবা বলো, কি বলবে? আর কি এমন কথা যে এত রাতে এইভাবে আসতে হলো? আন্টি আপনি আমাকে ছোটবেলা থেকে চেনেন, কোনোদিন আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? কোনোদিন বেয়াদবি করেছি বা আমার নামে কোনো রিপোর্ট শুনেছেন? তুমি তো যথেষ্ট ভালো ছেলে, এখানকার সবাই জানে। তবে এই কথা কেন? আন্টি রাইসার বিয়েটা ক্যান্সেল করে দেন। আমরা দুজনকে খুব ভালোবাসি, আমাদের আলাদা করে দেবেন না। আমি আমার বাবা মায়ের প্রপার্টি এর ওপর ওকে বিয়ে করতে চাই না। আমি নিজে কিছু করতে চাই, তাই না হলে আব্বু আম্মুকে আগেই বলে দিতাম।
তুমি এত রাতে এইভাবে এসেছো এই কথা বলতে? তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনে নিব? আন্টি, আপনি রাজি হবেন কিনা সেটা আপনার উপর, তবে আমাকে যতটুকু চেনেন আমার মনে হয় না আপনি না করবেন। এত কনফিডেন্স ভালো না। আর এগুলো সকালেও বলা যেত। এইভাবে আসছো, আমি কিন্তু অনেক রাগ করতেছি। সরি আন্টি, রাইসা যখন ফোনে বললো নিজেকে আর বিছানায় রাখতে পারলাম না। এখন বাসায় যাও। আন্টি, আপনি কথা দিন ওর বিয়েটা ক্যান্সেল করবেন। সেটা আমাদের মেয়ে, আমরা বুঝে নিব। রাইসার আম্মু রিফাতের সাথে কথা বলছিল, ঠিক তখনই রিফাতের আম্মুর আগমন। ভাবি, যদি আমি বলি তখনই মানা করবেন। আরে ভাবি, আপনি ভেতরে আসেন। বুঝতেছি, ওর সাথে একটু কথা বলে নিন। তোকে বিছানা থেকে নাড়াচাড়া করতে মানা করছিলাম না? তো এখানে আসলি কেন আমাকে না বললে? আম্মু, ওর কালকে এঙ্গেজমেন্ট, আমি কিভাবে বিছানায় থাকি? ভাবি, আমার ছেলের জন্য আপনার মেয়েকে নিতে চাই। যদি দেন আমার ছেলেটা খুশি হবে, আমিও খুশি হব। আমার একটাই ছেলে, কিছু কম নেই ওর, সবই আছে। আর আমার মেয়ে নাই, আপনার মেয়ে আমার মেয়ের মতোই থাকবে। আর একই এলাকায় বাড়ি, তাই দেখতেও পারবেন যখন ইচ্ছা। এমনিতে বললে মানা করতাম, তবে ও এই অবস্থায় এসেছে, এর মানে আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসে। আমি রাজি। থ্যাঙ্কস আন্টি, থ্যাঙ্কস আম্মু। এগুলো বলতে না বলতেই রিফাত মাথা ঘুরে পড়ে গেল। সবাই দৌড়ে এসে রিফাতকে বিছানায় নিল। জ্ঞান ফিরতেই রাইসাদের বাড়িতে আবিষ্কার করলো নিজেকে। ডাক্তার ডেকে স্যালাইন আর খাবার খাওয়ানো হলো। পরের দিন বিয়ে হলো। এখন বাসর রাতে। এই ছাড়ো প্লিজ, তুমি তো অসুস্থ, এভাবে আরো অসুস্থ হয়ে পড়বে। আরে ফিট অ্যান্ড ফাইন আছি, তোমার ভালোবাসায় সুস্থ হয়ে গেছি। এবার তোমাকে অসুস্থ করব? মানে? রাইসাকে রিফাত জড়িয়ে ধরলো আর এক পিস করে সব খুলে নিল। বাকিটা আপনারা জানেন। আর যারা জানেন না, বিয়ে করে নেন, জেনে যাবেন। আর আমাকেও কমেন্টে জানান, আমি কিন্তু জানি না। উফ, লাগছে। প্লিজ আমার বল ছাড়ো। ছাড়বো না বল, তোমার তো কি হয়েছে? শখ কত, ধরতে দিয়েছি বলে ধরে রাখবে নাকি? তো কি হয়েছে? একটা বলই তো ধরেছি। না, আমার বল তুমি ধরবে না, বল লিক হয়ে যাবে। কিন্তু তানিয়া, বলটা গরম কেন? বল গরম থাকবে না তো কি ঠান্ডা থাকবে? না, শীতকাল, তাই ঠান্ডা থাকার কথা। কম্বল দিয়ে ঢেকে রেখেছি, কি সাধে? ডেকে রেখে কি আমাকে ধরা থেকে আটকাতে পারলে? তুমি তো ছেঁচড়া, তাই বারবার বলে টাচ করো। এত সুন্দর গোল গোল গরম গরম বল আমি ধরবো না তো কে ধরবে? না, তুমি ধরবে না, ছাড়ো, না হলে আম্মুকে বলে দিব। আমি ছাড়বো না, তুমি খালাকে ডাকো, সমস্যা নাই। আম্মু, সাইফুল ভাই ভাই আমার বল ধরে টেপাটিপি করছে, কিছু বলো। খালা বাসায় থাকলে তো কিছু বলবে, খালা আমাদের বাসায় গেছে। হা হা হা। এই জন্যই এত সাহস পেয়েছ। বলটা সাদা ছিল, এখন কেমন যেন হালকা হলুদ হলুদ লাগছে। টিপে টিপে ময়লা করে ফেলেছো। আম্মু আসুক আজকে, আমি যদি না দেখিয়েছি। তানিয়া, ফুটবলেই তো হাত দিয়েছি, এমন করছো কেন? না, তুমি আমার কোনো বলই ধরবে না, হোক সেটা ফুটবল বা অন্য কোনো বল। বলটা কিনে দিয়েছে কে? তুমি কিনে দিয়েছো তো কি হয়েছে, খোটা দিচ্ছ? না, তোমাকে খোটা দিতে যাবো কেন? তাহলে ছাড়ো বলটা, এটাতে মেসির অটোগ্রাফ নেব আমি। মেসির বাড়ি তো এলাকার মোড়ে, যে তোমাকে অটোগ্রাফ দেবে? প্রয়োজনে কাতার যাবো মেসির সাথে দেখা করব। তোমাকে যেতে দিলে তো যাবে। এই শোনো, ব্রাজিল সাপোর্টারদের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই আমার, তোমরা আমাদের লেভেলের না। তোমাদের তো লেভেল অনেক হাই, 2 বার কাপ নিয়ে লাফাও, এমন যেমন দুনিয়া জয় করে ফেলছো। 5 বার কাপ নিয়ে কি উল্টায় ফেলছো তোমরা? তোমাদের নেইমারকে তো বাংলা মুভিতে চান্স দেওয়া লাগবে, যা সুন্দর অ্যাক্টিং করে। ওর মতো খেলোয়াড় কয়টা আছে সারা বিশ্বে? আমাদের মেসির মতো কি আছে? মেসি আর নেইমার তো মাঠে খেলবে, আজকে তো কেউ বাসায় নেই, তোমাকে কে বাঁচাবে? দেখো, দুষ্টু চিন্তা ভাবনা বাদ দাও মাথা থেকে। এসব বললে দুষ্টু চিন্তা ভাবনা, তাই না? এখন বাসা থেকে বের হও প্লিজ, না হলে নুডলসটা শেষ করে চুপচাপ বসে থাকো। খাচ্ছি, এবার থামো, আর এই নাও তোমার ফুটবল। সাইফুল আর তানিয়া বসেছিল খাটে, ঠিক তখনই কারেন্ট চলে গেল। এই যা, কারেন্ট চলে গেল, আইপিএসটাও নষ্ট। সাবধানে, যেখানে আছো ওখানেই বসে থাকো। আমার ভয় করছে, অন্ধকারে তুমি চলে যেও না কিন্তু। আরে আমি চলে যাব কেন? ওয়েট, মোবাইলটা কোথায় রাখলাম? তানিয়া কথা বলছিল সাইফুলের সাথে, ঠিক তখনই তানিয়া চেঁচিয়ে উঠলো, তেলাপোকা, এই সাইফুল, তেলাপোকা প্লিজ লাইট ধরো, আমার গলায় তেলাপোকা। তেলাপোকা আসবে কোথা থেকে? আমি বলছি তো তেলাপোকা, আমি কি বানিয়ে বলছি? আচ্ছা দেখছি, দাঁড়াও।
এটা বলেই সাইফুল ফ্ল্যাশ লাইট চালানো অবস্থায় তানিয়ার কাছে গেল আর তানিয়ার গলায় লাইট মেরে দেখতে লাগলো আসলেই তেলাপোকা আছে কিনা, কিন্তু সাইফুল কোনো তেলাপোকা দেখতে পেল না। কি হলো, লাইট মেরে তখন থেকে দেখেই যাচ্ছ, তেলাপোকা দেখছো না, আমাকে দেখছো? তোমাকে দেখলে মন্দ হয় না, তবে তেলাপোকা খুঁজছি আমি। তো পেয়েছো কিনা সেটা বলো। জামার বাইরে তো দেখলাম, কিন্তু ভেতরেও তো থাকতে পারে। ভেতরে ভেতরে ঢুকতে যাবে কেন তেলাপোকা? তেলাপোকারও দেখা গেল তোমাকে পছন্দ হয়েছে, তাই ভেতর থেকে দেখছে, আর ঢুকতেও তো পারে। এইরকম টাইমে মজা করো, আমার তেলাপোকা খোঁজা লাগবে না, আমি গেলাম, থাকো। তানিয়া শোনো, তানিয়াকে রোমান্টিক ভাবে ডাক দিল সাইফুল। কোনো কিছু শুনতে চাই না আমি। তোমার পিঠে তেলাপোকা। সাইফুলের মুখে তেলাপোকা শুনে তানিয়া এখান থেকে সেখানে দৌড়তে লাগলো। খাটের ওপর থেকে সোফার ওপর, এক জায়গা থেকে আরেক জায়গা। শেষমেশ ভয়ে সাইফুলের ওপর এসে পড়লো। সাইফুল অপ্রস্তুত ছিল, তাই ধপাস করে দুজন বিছানার ওপর এসে পড়লো। সাইফুলের দুই হাত তানিয়ার বুকে, আর পাশে পড়ে আছে মোবাইল, যেটাতে ফ্ল্যাশ লাইট চলে আছে। তানিয়া চোখ বন্ধ করে আছে আর সাইফুলকে জড়িয়ে ধরতে চাইছে, আর সাইফুলের হাত তানিয়ার বুকে চাপ খাচ্ছে। তানিয়া শোনো, আর কিছু শুনবো না, কারেন্ট আসা না পর্যন্ত আমি ছাড়বো না তোমাকে। বলছিলাম যে তোমার কি আমার পিছে তেলাপোকা বা সাপ থাকুক আমি জানি না, আমার ভয় করছে। আর তোমাকে ধরেছি তো এখন তেলাপোকা তোমার গায়েও আসবে। সাইফুল চুপচাপ শুয়ে আছে আর ঘামছে। এভাবে কাউকে ধরে থাকলে কে শান্তিতে মাথা ঠান্ডা রাখতে পারে? তার উপর যুবক যুবতী। সাইফুলের গলা শুকিয়ে আসছে আর হার্ট রেট বেড়ে চলেছে। এই তোমার শরীর এত গরম কেন? কি খাও তুমি? আমি শীতের দিনে কম্বল গায়ে দিলেও শরীর এত গরম হয় না। এহে, গরম তো তুমি করতেছো। আমি আবার কি করলাম? তোমার আমার হাতে। মানে কি? এই তোমার হাত কই? কই আছে, কিভাবে আছে নিজেই দেখো চোখ খুলে। তানিয়া চোখ খুলে তাকিয়ে আবার চিৎকার দিল। লুচ্চা একটা, খালি সুযোগ পেলেই হলো না। তানিয়া আমি তো ইচ্ছে করে করিনি, তুমি তো নিজেই এসে আমার হাতে। হ্যাঁ, আমি তোমার হাতে আমার তুলে দিয়েছি। নাউজুবিল্লাহ, এইসব কথা কই পাও? নিজে হাত দিয়েছো সেটা স্বীকার করলেই হয়। না না, আমি এতটাও ওই টাইপের ছেলে না, আর ইচ্ছা থাকলে তুমি ঠেকাতে পারতে না। কেন, কি করতে তুমি? যা করার এতক্ষণে হয়ে যেত। তখনই কারেন্ট চলে এলো। সাইফুল গিয়ে খাটে বসে পড়লো আর নুডলস খেতে লাগলো। আর তানিয়া টিভি দেখছে আর সাইফুলের দিকে তাকাচ্ছে। সাইফুল নুডলস শেষ করে পাশের সোফায় গিয়ে শুয়ে মোবাইল চাপতে লাগলো। তানিয়া হচ্ছে সাইফুলের খালাতো বোন। দুজন একসাথেই বড় হয়েছে। আর আজকে তানিয়ার আম্মু গেছেন সাইফুলদের বাড়িতে, আর সাইফুলকে তানিয়ার সাথে থাকতে পাঠিয়েছেন। বড় বাড়ি তানিয়া নাকি ভয় পায় তাই। আর আজকের দিনটা তানিয়ার সাথেই থাকবে সাইফুল। 2 ঘন্টা পর রাত্রি 12:15 বাজে। তানিয়া তুমি থাকো তাহলে, আমি পাশের রুমে গেলাম। কেন, পাশের রুমে কি? আমি ঘুমাবো না, তোমার সাথে এখানে জেগে থাকবো। এইভাবে বকছো কেন? এখানেই ঘুমাও। তোমার সাথে বাসরাত নাকি আমাদের? খালি ফাজলামি, তাই না? ফাইজলামি আমি করি না, তুমি করো। তোমার সাথে এক রুমে আমি ঘুমাবো। তো কি হয়েছে? আগে ঘুমাওনি কখনো? ওটা তো ছোটবেলাতে। তো কি হয়েছে, এখন ঘুমানো যাবে না? এক খাতে সম্ভব না, আমার কন্ট্রোল থাকে না হাত পায়ের। মাঝখানে কোলবালিশ দিয়ে রাখবে। আমি পাশের সোফাতেই ভালো আছি, তুমি খাটে ঘুমাও। আরে সোফায় শুতে যাবা কেন? খাটে ঘুমাও, প্রয়োজনে আমি সোফায় শুই। না না, আমি সোফাতেই ভালো আছি, তুমি খাটে শোও। রাতে কি রুম থেকে বের হবা না? আমার বউ বাচ্চা থাকে রোডে আর ছাদে, যে আমি বের হতে যাব? হতেও পারে, তুমি যে মানুষ। এই যে একটা পেতনির সাথে ঘুমাতে হচ্ছে এক রুমে। পেতনি? কোথায় কোথায়? তোমার কথাই বলেছি। কি আমি পেতনি? এটা বলতে পারলা? পেতনি পেতনি বললে কি সমস্যা? তোমাকে আজ কিচ্ছু বললাম না, কালকে ধরবো। আচ্ছা দেখা যাবে, এখন ঘুমাও। সকালে ঘুম থেকে উঠে সাইফুল দেখলো ওর খালা বাসায় এসে পড়েছে আর ওর আম্মু এসেছে। কি রে বাবা, ঘুম থেকে উঠে পড়েছিস? তোমরা তো সকাল সকাল এসে পড়েছো। কই, সকাল এখন 11টা বাজে। তোর কাছে সকাল? বিয়ে শাদী করিস না, খালি ঘুমাস আর পড়িস, এভাবে দিন যাবে? কে দিবে আমাকে মেয়ে? কেন, তোর কি সমস্যা যে মেয়ে দিবে না? অনেক সমস্যা, বেকার আমি সারাদিন ঘুমাই। তোকে বলেছে যা এবার ফ্রেশ হয়ে আয়, নাস্তা কর। কথা ঘোরাও কেন খেলা? তুমি কি দিবে নিজের মেয়ের সাথে আমার বিয়ে? সকাল সকাল ঘুম থেকে উঠে তোর ছেলে কি সব উল্টো পাল্টা বলছে দেখ আপা। আম্মুকে ডাকো কেন, বলো দিবা কিনা? তুই আমার ছেলের মতন, তোকে দেব না।
তুই আমার ছেলের মতন, তোকে দেব না তো কাকে দেব? ছোটবেলা থেকে নিজে হাতে বড় করেছি। এইটা আমাকে আশা দিলে না সত্যি বললে? তুই কি মজা করতেছিস না? না খালা, আমি সিরিয়াস। ছোটবেলা থেকে তানিয়ার সাথে বড় হয়েছি। ওকে আমার থেকে ভালো কেউ চেনে না, ওর মতন করেও কেউ আমাকে চেনে না, বোঝে না। মানে একটু ঝগড়া হয় আমাদের, তবে ভালোবাসা থাকলেই ঝগড়া হয়। বাবা, ছেলে বড় হয়ে গেছে, এত সুন্দর কথা বলতে পারিস জানতাম না। তবে তুই সত্যিই ওকে বিয়ে করতে চাস? ফাইনাল ডিসিশন জানা। ফাইনাল। ওর মতন কাউকে পাই না আমি। আমার বেস্ট ফ্রেন্ড ও, প্লাস ওকে হয়তো ভালোবাসি, না হলে কথাগুলো বলার সাহস পেতাম না। আচ্ছা, তোর আম্মুর সাথে কথা বলতেছি, কথা যদি খোরে তোর তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো। আরে না খালা, আমি সিরিয়াস। সাইফুল খুরখুর করছে সকালের পর থেকে কখন খালা ওর আম্মুকে বলবে আর ওর আম্মুকে ডিসিশন দিবে সেটা শোনার জন্য। কিছুটা ভয় কাজ করছে আর কিছুটা উত্তেজনা। তানিয়া সকাল থেকে সাইফুলের সামনে খুরখুর করছে। সকাল থেকে বানরের মতো এখানে সেখানে লাফাচ্ছ কেন? আমি বানর? মনে নেই কালকে রাতে আমাকে পেতনি বলছো? আরে আমি আছি টেনশনে, আর তুমি এগুলো নিয়ে পড়ে আছো। কি সমস্যা আমাকে বলো, টাকা লাগবে? আরে টাকা আমার বাবার তো এটাই আছে, অন্য টেনশন। তুমি কি প্রেমে পড়লে নাকি? কি সেই হতচ্ছাড়ি? প্রেমে পড়তে যাব কেন? আর হতচ্ছাড়ি মানে? এভাবে রিয়াক্ট করার মানে কি? কি রিয়েক্ট করলাম? আমি তো এইভাবেই রিয়েক্ট করি। আগে কখনো এভাবে রিয়াক্ট করতে দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। এই নাও চকলেট খাও, আমি যাই। তানিয়া চকোলেট খেতে খেতে নাচতে নাচতে চলে গেল, আর সাইফুল চকোলেট হাতে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তানিয়ার আচরণ দেখে। রাতে বাসায় চলে এলো সাইফুল ওর আম্মুর সাথে। আম্মু গাড়িতে কিছু বলল না ওকে। সাইফুল ভাবতে লাগলো যে ওর আম্মুকে বোধ হয় কিছু বলেনি ওর খালা। ভাবলো বাসায় গিয়ে খালাকে ফোন দেবে। বাসায় ফিরে এলে রাতে সাইফুলের আপু সাইফুলকে ডেকে পাঠালো। সাইফুল ভাবলো অন্য কোনো বিষয়ে। আপু ডেকেছিলে? হ্যাঁ, বস। পড়াশোনা কত দূর এগোলো তোর? এই তো আব্বু, বিএসসি কমপ্লিট হলো, এবার এমএসসি করব। বিয়ে শাদী করা লাগবে না? করব তো আব্বু, বয়স হোক। তোর বয়স হতে হতে আমাদের ছবি উঠে যাবে দেওয়ালে। আর এত ভালো অভিনয় শিখেছিস কোথা থেকে? বুঝলাম না আব্বু। তোর খালাকে আজকে কি বলেছিস? খালা তাহলে বলে দিয়েছে? তাহলে আর লুকিয়ে লাভ নেই। বিয়ে করবি তানিয়াকে? হ্যাঁ আব্বু, যদি তোমাদের আপত্তি না থাকে। আমাদের কিসের আপত্তি? তানিয়া যথেষ্ট ভালো মেয়ে। আমিও ভেবেছিলাম তানিয়াকে তোর বউ করে আনবো। তাহলে এখন আমার সাথে বসে বিয়ের বাজার সহ সব প্ল্যানিং কর। পরশু তোদের বিয়েটা সেরে ফেলি শুক্রবারে। সাইফুল খুশিতে ভেতরে চাম্মাক চালো ডান্স দিচ্ছিল, কিন্তু ওর আপুকে বুঝতে দিল না। বিয়ের প্ল্যানিং করলো আপুর সাথে কিভাবে কি হবে। পরশু ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হলো। বাড়ির বিশাল উঠোনে বসে আছে সাইফুল আর তানিয়া। সবাই ছবি তুলছে আর গান বাজনা হচ্ছে। তুমি এইভাবে আমাকে বউ বানিয়ে নিলে? আমার বয়ে গেছে তোমাকে বউ বানাতে। তাহলে আমাদের বিয়েটা কে দিল? আমি জানি না কেন খুশি হওনি। তোমার মতো বাদরকে বিয়ে করে খুশি হতে যাব কেন? আমার জন্য কত ছেলে পাগল। থাকবেই তো। তো বিয়েটা তাদের সাথে করলে না কেন? তোমার মতো বাদরকে কিভাবে হাতছাড়া করি? প্রশংসা করলা না বাজে বললা বুঝলাম না। তুমি অনেক চালাক। উপরে উপরে এরকম, ভেতরে আরেক রকম। আমার আম্মুকে কি সুন্দর পটিয়ে নিলে, আমি সব শুনেছি। তুমি তখন ওখানে দাঁড়িয়েছিলে? আমি ডাইনিং এ ছিলাম, আর তোমার আম্মু ও আমরা সব শুনেছি। উনি হাসবেন না খাবেন বুঝতে পারছিলেন না। আমি কি একটা লজ্জা যে পেয়েছি। তাহলে তোমরা সবাই জেনে গিয়েছিলে আর আমি একাই এত টেনশন করলাম? তোমাকে টেনশন করলে অনেক কিউট লাগে। আসলেই এই প্রথম প্রশংসা করলা। আগে তো বাদর ছিলে, এখন আমার হাজবেন্ড, তাই রেসপেক্ট দিলাম। তাই নাকি? আমিও তোমাকে আজকে কিছু দেব বাসরে। কি দিবে? বাসরে গেলেই বুঝবে। কিছুক্ষণ বাদে বাসরে নেওয়া হলো দুজনকে। সাইফুল দরজা আটকেই তানিয়াকে নিয়ে বিছানায়। হোয়াট দ্য ফুচকা, কি করছো? আম্মুকে ডাক দিব? আজকে ডাকলেও কেউ আসবে না, আজকে গাড়ির লাইসেন্স আছে। কোনো উপায় নেই বাচ্চার। না, আজকে কেউ আসবে না আমাদের মাঝে। তাহলে সাবধানে চালিও গাড়ি। নতুন গাড়ি, ব্রেক ফেল করো না, অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি তো একদিন চালানোর জন্য কিনিনি, সারা জীবন রেখে রেখে চালাবো। শখ কত? সাইফুল এইবার গাড়ি চালাতে থাকো, কেউ বিরক্ত করবেন না। নতুন গাড়ি ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে। নিয়মিত গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।